এখানে তো পার্টিসিপেন্ট আরো কম নাকি আস্তে আস্তে জয়েন করছে সবাই? স্যার আস্তে আস্তে জয়েন করতেছে, অনেকে তো বিষয়টা জানে না এই জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে স্যার, এই মেলটাও 100 জনের লিমিটটা করে দিয়েছিল যে স্যার ওই যে জুমের প্রবলেমের জন্য আর রেকর্ডিং করা যাচ্ছিল না। এখন এটাতে আবার 40 মিনিট পর চলে যাবে স্যার। 40 মিনিট গেলে আবার সবাইকে জয়েন করতে হবে এটা। ও, এটাকে 40 মিনিট পর আবার কেটে যাবে? জি স্যার, 40 মিনিট পর আমরা কেটে কি যাবে, তাহলে আবার সবাইকে ফ্রি জয়েন করতে মোডে হবে। ক্লাস করছি? জি স্যার। ও, আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের আইসিবির যে কেনা জুম সেটা। একটু প্রবলেম হচ্ছে। মাউন্ট ভাই ইয়া ওই যে ইয়ের সাথে জুম অ্যাপ এর ওনাদের সাথে কত হয়েছে, বলছিল যে 4 দিনে ঠিক হয়ে যাবে স্যার। আজকে 14 দিন চলছে, এখনো ঠিক হয়নি। তো ঠিক হয়ে যাবে আজকে। ও, আপনারা আরো এরকম প্রবলেম ফেস করেছেন? জি স্যার, আরো 3 দিন হয়েছিল এই প্রবলেমটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই জয়েন করুক, আমরা 1 মিনিট ওয়েট করি। জি স্যার, আমরা একটু ওয়েট করি, সবাই যাতে জয়েন করতে পারি। আমাদের স্যার আমরা ডিসিশন তাহলে সাপোর্ট শুরু করতে পারি সিস্টেমের স্যার, পরের যে আস্তে আস্তে কম্পোনেন্টটা সবাই সেটা জয়েন হচ্ছে করবে। আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। And MIS produces information products that support many of day-to-day decision-making needs of managers and business professionals. MIS গুলো রিপোর্ট আকার হতে পারে, display and response of produced by management information system provide information, and these decision makers have specified in advance and adequately meeting their information needs। তাহলে MIS এর ইনফরমেশন গুলো আমাদের বিজনেস প্রফেশনালসদের কাছে রিপোর্ট আকারে ডিসপ্লে ইনফরমেশন বা রেসপন্স বাই রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রোভাইড বাই দেয়ার ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড অ্যাজ অ্যাডুকুয়েটলি মিটিং দেয়ার ইনফরমেশন নিডস। মানে এমআইএসটা যদি আমাদের তার অ্যাডুকুয়েট রিকোয়ারমেন্টকে মিট করতে না পারে তাহলে ওটা এমআইএস আকারে আকারে হবে না। কারণ আমরা যদি একটু বোঝার জন্য বলি যে আমরা কোনো প্রতিষ্ঠানে গিয়ে আসলে 12 মান্থের অডিটিং বা 12 মান্থের কার্যক্রম করি, আমরা ওদের কাছ থেকে কিছু এমআইএস পেলাম যেগুলো 12 মান্থের না, এগুলো হচ্ছে 6 মান্থের অথবা 8 মান্থের অথবা হচ্ছে 2 বছরের 24 মাসের। তাহলে ওই ইনফরমেশন গুলো বা ওই এমআইএস গুলো এমআইএস হতে পারে বাট আমার রিকোয়ারমেন্টকে মিট করছে না। তাহলে অ্যাডুকুয়েটলি যদি আমার রিকোয়ারমেন্টকে মিট না করে তাহলে ওইটা আমার জন্য আসলে ইম্পর্টেন্ট বা এমআইএস হিসাবে কাজ করবে না। তাহলে এমআইএস হলে হতে কি হবে, অ্যান এমআইএস প্রডিউস ইনফরমেশন প্রোডাক্টস দ্যাট সাপোর্ট মেনি অফ ডে টু ডে ডিসিশন মেকিং নিডস অফ ম্যানেজার্স অ্যান্ড বিজনেস প্রফেশনালস। এটা সাবমিট করা হচ্ছে রিপোর্ট অ্যান্ড ডিসপ্লেস রেসপন্সেস প্রডিউসড বাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রোভাইড ইনফরমেশন দ্যাট দিস ডিসিশন মেকার্স হ্যাভ স্পেসিফাইড ইন অ্যাডভান্স অ্যাজ অ্যাডুকুয়েটলি মিটিং দেয়ার ইনফরমেশন রিকোয়ার্ড বা নিডস। তাহলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমগুলো আবার বিভিন্ন রিপোর্টিং অল্টারনেটিভ হিসাবেও প্রোভাইড করা হয়। দেখা গেলো যে কিছু রিপোর্ট আসলে পিরিয়ডিক্যালি হয়, কিছু রিপোর্ট এক্সেপশন হয়ে হয়, কিছু রিপোর্ট অন ডিমান্ড বেসিসে, কিছু রিপোর্ট হচ্ছে পুশ পুল সিস্টেম, যা মানে যখনই চাওয়া হয় তখন প্রোভাইড করা হয়। তাহলে নিচে আমাদের আছে হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টিং এর অল্টারনেটিভ, তো ম্যানেজমেন্ট রিপোর্টগুলো কিভাবে প্রোভাইড করা হয়। ম্যানেজমেন্ট রিপোর্টিং অল্টারনেটিভস, ম্যানেজমেন্ট রিপোর্ট আসলে 4টা মেজর অল্টারনেটিভ ওয়েতে প্রোভাইড করা হয়। একটা হচ্ছে পিরিয়ডিক শিডিউলিং রিপোর্ট বা শিডিউল রিপোর্ট, এক্সেপশন রিপোর্টস, ডিমান্ড রিপোর্ট অ্যান্ড রেসপন্সেস, পুশ রিপোর্টিং বা পুশ রিপোর্ট।
এই যে 4টা রিপোর্টের ক্যাটাগরি, এই 4টা ক্যাটাগরি আসলে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের রিপোর্টিং এর অল্টারনেটিভ। কোনো প্রতিষ্ঠান আসলে শুধু পিরিয়ডিক রিপোর্ট পেতে পারে, কারো হয়তো এক্সেপশন রিপোর্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, তাহলে সবকিছুই হয় ওই প্রতিষ্ঠানের ইনফরমেশনের রিকোয়ারমেন্টের বেসিসে। বাট মেজর 4টা অল্টারনেটিভ আমাদের আসলে সাজেস্টেড। তাহলে আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে বিজনেস ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য বা ইনফরমেশন কালেক্ট করব, বিজনেস অ্যানালাইটিক্স এর মাধ্যমে আসলে আমরা এগুলোকে অ্যানালাইসিস করে আমাদের ডাটাবেজে সংরক্ষণ করব। তারপর আবার একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বিজনেস অ্যানালাইসিস এর পরে এটাকে প্রসেসিং করা লাগবে ইনফরমেশনটা এমআইএস এর দেওয়ার জন্য, বা এমআইএস এর যে অল্টারনেটিভ গুলো আছে বিভিন্ন পিরিয়ডিক রিপোর্ট বা অল্টারনেটিভ রিপোর্ট, এগুলো সবগুলো প্রসেস করার জন্য আমাদের অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং সিস্টেমটাকে ব্যবহার করতে হবে। এটার জন্য আমাদের সার্ভার রিকোয়ারমেন্ট আছে, তারপর হচ্ছে যে ডাটাবেজ রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্ট সার্ভার বা ইনফরমেশন প্রসেসিং এর জন্য রিকোয়ারমেন্ট আছে, আবার আমাদের এই ডাটাগুলোকে প্রোটেক্ট করার জন্য ফায়ারওয়াল, এবং দেখা গেছে যে এইখান থেকে আমরা যদি এক্সটার্নাল পার্টি বা কাউকে শেয়ার করতে চাই তাহলে ইন্টারনেটের রিকোয়ারমেন্ট বা নেটওয়ার্ক কানেক্টিভিটি রিকোয়ারমেন্ট আছে। এই যে পুরো ইনফরমেশন কালেকশন থেকে শুরু করে কালেকশন, অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে যে এমআইএস এর অল্টারনেটিভ, পুরো প্রসেসটাই আমরা আসলে অনলাইনে করতে চাই। এই অ্যানালাইসিস প্রসেসটা, সেই অ্যানালাইটিক প্রসেসের জন্য অনলাইন অ্যানালাইটিক প্রসেসিং, বা আমরা একটু আগে যেটা বলছিলাম সংক্ষেপে ওএলএপি, এটার একটা মডেল নিচে দেয়া আছে। এই মডেলটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে অনলাইনে যদি আমরা কোনো ডাটা অ্যানালাইসিস করতে, তাহলে এটা আমাদেরকে ওয়েব এনাবল্ড সফটওয়্যার বা প্রোডাক্টের সহযোগিতা নিয়ে তারপরে প্রসেস করতে হবে। এইখানে আমাদের কতগুলি কনসিডারেশন থাকবে যে আমরা কিভাবে ডাটাটাকে কালেক্ট করব, এখানে প্রসেসিং করব, এটার কনসলিডেশন, ড্রিল ডাউন, মানে আমরা বিভিন্ন সোর্স থেকে ডাটা নিয়ে এসে এক জায়গায় কনসলিডেট করতে হবে। আবার ওইখান থেকে যেন আমরা আসলে ডাটা আমাদের প্রয়োজন অনুযায়ী ড্রিল ডাউন করে বের করে নিতে পারি বা কালেক্ট করতে পারি আমাদের ডিরেকশন অনুযায়ী, অথবা রিকোয়ারমেন্টের অটোমেটিক্যালি ডিসপ্লে করতে পারে, অথবা আমাদের ইজি কোনো প্রসেস থাকতে পারে যে প্রসেসের মাধ্যমে আমরা ডাটাটাকে এখান থেকে, মানে যেখানে কনসিডারেট করলাম কিন্তু অনেক ডাটা থাকবে, অরিজিনাল লেভেলে অনেক ডাটা থাকবে, ওইখান থেকে আমরা আমাদের রিকোয়ার্ড ডাটাটাকে আমরা ওএলএপির মাধ্যমে ডিরেকশন অনুযায়ী কালেক্ট করে নিব, বা এখান থেকে ফ্র্যাকশন অনুযায়ী ডাটাকে সিলেক্ট করে নিব। এর পরের প্রসেস থাকবে হচ্ছে যে ওইটাকে আবার স্লাইসিং করা, মানে আবার ডাইসিং করা, অনেকগুলো ডাটাকে বিভিন্ন কম্পার্টমেন্ট অনুযায়ী তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেট দিয়ে হতে পারে, আইটেম অনুযায়ী হতে পারে, ক্যাটাগরি অনুযায়ী হতে পারে, মানে ডাটার ট্রেন্ড এবং ডাটার রিকোয়ারমেন্ট এবং ডাটা প্রোডাক্টের টাইপ অনুযায়ী তাদেরকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকেই আবার আমাদের এই ওএলএপি প্রসেসের একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। তাহলে অনলাইন অ্যানালাইটিক্স ডাটা বা ওয়েব বেসড সফটওয়্যারের মাধ্যমে আমরা ওএলএপি প্রসেসের মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করব, এবং এই ডাটা অ্যানালাইসিসের পার্টে আমাদের ড্রিল ডাউন, স্লাইসিং, ডাইসিং এবং কনসলিডেশন, এই 3টা প্রক্রিয়া থাকে। কনসলিডেশনের প্রক্রিয়াটা হচ্ছে প্রথম বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলি সংগ্রহ করে আমাদেরকে একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে স্টোর করা। পরের পার্ট হচ্ছে ওই স্টোরড অনেকগুলো ডাটা থেকে আমার রিকোয়ার্ড ইনফরমেশনগুলোকে ড্রিল ডাউন করে প্রসেস করে বা আমাদের ডিরেকশন অনুযায়ী ডিসপ্লে করানো, এবং ওই ডিসপ্লে ডাটাটাকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরাইজ অনুযায়ী ভাগ করে নেওয়া, যেটাকে আমরা স্লাইসিং এবং ডাইসিং বলি। তাহলে আমাদের ডাটাবেজের যে ডাটাটা স্টোর আছে সেটা বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে অ্যানালাইসিস করা, বা ভিউ পয়েন্ট থেকে ডাটাবেসটাকে জেনারেট করে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেলসের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তার চ্যানেল অনুযায়ী বা তার প্রোডাক্টের টাইপ অনুযায়ী ডিসপ্লে করানোর বা ভিউ পয়েন্ট থেকে রিভিউ করার পার্টটাই হচ্ছে আমাদের স্লাইসিং এবং ডাইসিং। তাহলে অ্যানালাইটিক্যাল ডাটা, অনলাইন অ্যানালাইটিক্যাল ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের ওয়েব এনেবলড সফটওয়্যার ব্যবহার করতে হবে, ডাটাগুলিকে আমাদেরকে কনসলিডেট করতে হবে, ড্রিল ডাউন করতে হবে, প্লাস ফাইনালি হচ্ছে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ডাটাবেজে ডাটাগুলিকে আমাদের রিট্রাইভ করে, রিপ্রেজেন্ট করতে হবে।
ডিসিশন সাপোর্ট সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশন গুলো ডাটা বেজে থাকবে এগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করার জন্য এবং বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিওগ্রাফিক্যালি অথবা ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেম অনুযায়ী বিভিন্ন স্পেশাল ক্যাটাগরিতে ডিএসএস এর সিস্টেমে বা ডিএসএস এর ফিচার অনুযায়ী রিপ্রেজেন্ট করা হয়। জিওগ্রাফিক ইনফরমেশন গুলো ডিএসএস এ গ্রাফিক্স ডাটাবেস হিসেবে থাকে এবং গ্লোবাল ইনফরমেশন গুলো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস আকারে থাকে। এই ইনফরমেশন গুলো নিয়ে আমাদের ডাটাবেজের যে রিকোয়ারমেন্ট এই অনুযায়ী প্রসেস করে ডাটাটাকে ডিসিশন সাপোর্ট সিস্টেমে অ্যানালাইসিসের জন্য প্রোভাইড করা হয়। ওইখান থেকে বেস্ট অল্টারনেটিভ বা এমআইএস এর উপর ডিপেন্ড করে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটাকে টুলস হিসেবে ব্যবহার করে। তাহলে প্রাইমারিলি হচ্ছে যে আমরা যে ডাটা কালেক্ট করতেছি এখানে অনেক ডাটা থাকবে, সেটাকে আবার আমাদের রিপ্রেজেন্ট করতে হবে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস এবং ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেম ডিভিএস, এই দুইটার মাধ্যমে। এবং পাশাপাশি আরেকটা লাগবে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যে ওই ডাটাটা আসলে কোন রিকোয়ারমেন্টে কোন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। এগুলো সবই টেকনোলজির বিভিন্ন কম্পোনেন্ট অনুযায়ী ডিফাইন করা থাকে আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। ডাটা ভিজুয়ালাইজ সিস্টেম রিপ্রেজেন্ট কমপ্লেক্স ডাটা ইউজিং ইন্টারেক্টিভ থ্রি ডাইমেনশনাল গ্রাফিক্যাল ফর্ম অ্যান্ড এগুলোকে আমরা কখনো কখনো চার্ট বা গ্রাফ অথবা ম্যাপ আকারে দেখতে পারি। তাহলে ডাটা ভিজুয়ালাইজেশনের কাজ হচ্ছে আমাদের ডাটাগুলোকে বিভিন্ন পার্টে রিপ্রেজেন্ট করা। আমি একটু হাইলাইট করি এই অংশটুকু। Data visualization system represent complex data using interactive three-dimensional graphical forms such as charts, graphs and maps। তার মানে আমরা অনেক কঠিন কোনো ডাটা যেটা আমাদের হিসাব দেখে বুঝতে সমস্যা হয়, বাট এটা যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া হয়, ভিজুয়ালাইজ প্রেজেন্টেশন দেওয়া হয়, তাহলে আমাদের মেমোরিতে খুব সহজে কাজ করে এবং আমরা এগুলোকে বুঝতে পারি। তাহলে আমরা যখন ডিসিশন সাপোর্ট সিস্টেম নিয়ে এগুলো আলোচনা করছি, ডিসিশন সাপোর্ট সিস্টেমকে কিভাবে আমরা ইন্টারেক্টিভলি ব্যবহার করতে পারি, সেজন্য আমাদের অ্যানালাইটিক্যাল মডেলিং প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হয়। অ্যানালাইটিক্যাল মডেল প্রসেস অ্যাপ্লাই করার পরে আমরা যে ডাটাটাকে ব্যবহার করি সেটার উপর বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অ্যানালাইসিস চালানো হয়। অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা বেস্ট অল্টারনেটিভ খোঁজার বা কয়েকটা মডেল এখানে আমরা এস্টাবলিশ করি। বেসিক 4টা অ্যানালাইটিক্যাল মডেল আমাদের বইতে আছে। এর মধ্যে প্রথম যে মডেলটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস, তারপরে সেন্সিটিভিটি অ্যানালাইসিস, গোল সিকিং অ্যানালাইসিস অ্যান্ড ফাইনালি অপটিমাইজেশন অ্যানালাইসিস, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট অপটিমাইজ রেজাল্ট যে মেথডের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। এখানে 4টা মডেল আছে। Four basic type of analytical modeling activities that involve in using a decision support system: what if analysis, sensitivity analysis, goal seeking analysis and optimization analysis। তাহলে এই অ্যানালাইসিস গুলো আমাদের রিকোয়ারমেন্ট কখন? তাহলে হোয়াট ইফ অ্যানালাইসিসটাকে আমরা কখনো ব্যবহার করেছি বা আমাদের জানা আছে? নিচে একটা টেবিল দেওয়া আছে, ওইখানে আমাদের এই 4টার একটা অ্যাক্টিভিটিস এবং এক্সাম্পল দেওয়া আছে, ওটা আমরা একটু দেখে আসি। হোয়াট ইফ অ্যানালাইসিসের মূল পার্ট হচ্ছে আমরা যে অল্টারনেটিভ নিয়ে কাজ করি সেখানে কোনো ডিনোমিনেটর বা কোনো প্যারামিটারকে চেঞ্জ করলে এই চেঞ্জ রেজাল্ট আসলে কি কি ভেরিয়েবলস এবং কি কি ভ্যারাইটিসকে ইফেক্ট করে, এটা এখান থেকে অ্যানালাইসিস করা যায়। তাহলে হোয়াট ইফ অ্যানালাইসিস অ্যাক্টিভিটিস কি? অবজার্ভিং হাউ চেঞ্জেস টু সিলেক্টেড ভেরিয়েবলস এফেক্ট আদার ভেরিয়েবলস, মানে একটা অল্টারনেটিভ চেঞ্জ করলে বা একটা ফিগার চেঞ্জ করলে ওইটার জন্য অন্য ফিগারের যে মুভমেন্ট বা চেঞ্জেস আসে এইটা অ্যানালাইসিস করা যায় হোয়াট ইফ অ্যানালাইসিস মেথডের মাধ্যমে, হোয়াট ইফ অ্যানালাইসিস মডেলিং এর মাধ্যমে। এরপরে আছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস: অবজার্ভিং হাউ রিপিটেড চেঞ্জেস টু এ সিঙ্গেল ভেরিয়েবল এফেক্ট আদার ভেরিয়েবল, মানে একটা অ্যামাউন্টকেই আমরা যদি শুধু পরিবর্তন করি তাহলে ওইটার জন্য আদার অল্টারনেটিভ ভেরিয়েবলস গুলোর যে পরিবর্তন হয় সেটা এখান থেকে রেজাল্ট বা রিপিটেড চেঞ্জেস গুলো দেখা যায়। গোল সিক অ্যানালাইসিস: আমরা একটা অপটিমাম রেজাল্ট সার্চ করতে থাকি যেটা আমাদের রিকোয়ারমেন্ট আছে,
সেটা বের করার জন্য আমাদের বিভিন্ন অল্টারনেটিভ অ্যাপ্রোচে যেতে হবে। আর গোল সিক অ্যানালাইসিসের সুবিধা হচ্ছে যে আমাদের যে রেজাল্টটা রিকোয়ার্ড, ওই রেজাল্টটা ভেরিয়েবলের সাথে কনসিডার করে টার্গেটেড ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে, মেকিং রিপিটেড চেঞ্জেস টু সিলেক্ট ভেরিয়েবলস আনটিল এ চুজেন ভেরিয়েবল রিচেস টু এ টার্গেট ভ্যালু। আমাদের টার্গেট ভ্যালুতে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের গোল সিক অ্যানালাইসিস অটোমেটিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট অল্টারনেটিভ নিয়ে, ভেরিয়েবল নিয়ে ডাটাটাকে চেঞ্জ করে। স্যার এটা কি আপনার আমাদের ইনপুটটা বের করার জন্য, মানে আমি কি ইনপুট দিব আমার এই গোলে ইয়ে করার জন্য, অ্যাচিভ করার জন্য, এরকম কিছু নাকি স্যার? মানে ধরেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমার 4টা ডাটা আছে, 4টা ডাটার মধ্যে 3টা আমরা জানি, 4টা আমরা জানি না। স্যার অথবা হইতে পারে যে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে চাই, আমরা যেটা সবসময় বিজনেসে অনেক সময় ব্যবহার করি। তাহলে কতটুকু আমার এক্সপেন্ডিচারের সঙ্গে কতটুকু আমার জিপি বা আমার রিকোয়ার্ড মার্জিন মেনটেন করলে কত অ্যামাউন্ট সেল মিনিমাম করতে হবে, ওই পয়েন্টটা বের করার জন্য আমরা এই অল্টারনেটিভ মেথডটা অ্যাপ্লাই করতে পারি। মানে এখানে ফর্মুলা দিয়ে দেওয়া থাকে, আপনি যে ডিজাইনে ফর্মুলাটা দিবেন ওই ফর্মুলা অনুযায়ী রিকোয়ার্ড ডাটাটাকে, টার্গেট ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। আর সেন্সিটিভিটির ক্ষেত্রে মূল কাজ হচ্ছে যে আমরা একটার সাথে আরেকটা অল্টারনেটিভের চেঞ্জ করলে আরেকটা ভেরিয়েবলের কি চেঞ্জ হয় এটাকে আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি। মানে যদি কোনো কস্ট আমরা মিনিমাইজ করি, তাহলে ওই কস্ট মিনিমাইজ করার জন্য আমার প্রফিটেবিলিটিতে কি চেঞ্জ হইতে পারে, অথবা আমরা যে কোনো এক্সপেন্ডিচার করতেছি সেই এক্সপেন্ডিচারটাকে যদি আমরা বাড়িয়ে দিই বা অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে দিই, ওটার জন্য আমাদের কি রিকোয়ারমেন্ট হইতে পারে। এরপরে মানে আছে আমরা যে আমরা সর্বোচ্চ কতটুকু সেফটি পয়েন্টে থাকতে পারবো এতটুকু, এটা? সর্বোচ্চ সর্বনিম্ন দুইটাই অ্যানালাইসিস করা যায়। আপনার নিজের চেঞ্জ করে আপনার কতটুকু অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি আছে ওই অর্গানাইজেশনের ওই পার্টিকুলার পারপাসে, এইটা এখান থেকে ডিসিশনটা নেওয়া যায়। আর ফাইনালটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন অ্যানালাইসিস, ফাইন্ডিং অ্যান অপটিমাম ভ্যালু ফর সিলেক্টেড ভেরিয়েবলস গিভেন সার্টেন কনস্ট্যান্ট। কতগুলো কনস্ট্যান্ট দেওয়া থাকে, কনস্ট্যান্টের মধ্যে থেকে আমার জন্য বেস্ট অল্টারনেটিভ কোনটা। ওই কনস্ট্যান্টগুলো আমরা আসলে ওভারকাম করতে পারি না, ওটা কখনো কখনো ম্যানেজমেন্ট লেভেল থেকে থাকে, কখনো গভর্নমেন্টের বিভিন্ন বাউন্ডারি দেওয়া থাকতে পারে, বিভিন্ন গভর্নমেন্টের ল রেগুলেশনের কমপ্লায়েন্স থাকতে পারে। গভর্নমেন্ট দেখা গেলো যে হাইয়েস্ট ভ্যালু ডিটারমাইন করে দিল যে এই প্রোডাক্টের হাইয়েস্ট ভ্যালু এত, ওর বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু অপটিমাইজ করার জন্য আমার ভ্যালু বাড়ানোর সুযোগ নাই, তাহলে আমাকে কি করতে হবে, বিভিন্ন অল্টারনেটিভ বা ভেরিয়েবলগুলোর মাধ্যমে আমাকে একটা ম্যাক্সিমাম প্রফিট বা ম্যাক্সিমাম অ্যানালাইটিক্যাল রেজাল্টে যাইতে হবে, যে এর বেশি আমার আর সুযোগ নাই। এই সবগুলো ডিসিশন সাপোর্ট সিস্টেমের বিভিন্ন অ্যানালাইটিক্যাল মডেলিং বা টুলস, এগুলোর জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, এক্সেলের মাধ্যমেও করা যায়। আমরা দেখছি স্প্রেডশিট বা এক্সেলেও এরকম কিছু কিছু নিজেরা ফর্মুলা দিয়ে ডিজাইন করা যায়, কারণ ফর্মুলাটা আসলে ইউনিভার্সাল কিছু না বা ইউনিক কিছু না, ফর্মুলাটা যার যার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে আমাদের প্রথমটা ছিল হোয়াট ইফ অ্যানালাইসিস। হোয়াট ইফ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি করি, ইউজাররা বিভিন্ন ভেরিয়েবল কে চেঞ্জ করে বা রিলেশনশিপ রিলেটেড ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করে অবজার্ভ করে বা রেজাল্টটাকে দেখে যে তার যে চেঞ্জটা হলো ওই চেঞ্জের জন্য আমার বিজনেসে বা স্প্রেডশিটে কি কি অল্টারনেটিভের পরিবর্তন আসছে বা ভেরিয়েবলের কি কি পরিবর্তন আসছে, এবং ওটা ফাইন্যান্সিয়াল স্প্রেডশিট মডেলিং এর মাধ্যমে ডিসিশন মেকিং সাপোর্ট সিস্টেমে কাজ করে। এর পরের ধাপে আছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সেন্সিটিভ অ্যানালাইসিসের কাজে স্পেশাল কেস ফর হোয়াট ইফ অ্যানালাইসিস, এটা টিপিক্যালি ভ্যালু ফর অনলি ওয়ান ভেরিয়েবল ইজ চেঞ্জ। মানে সেন্সিটিভিটির ক্ষেত্রে একটা ভেরিয়েবল চেঞ্জ করে দেখা হয় যে এইটা চেঞ্জ হলে বাকি ভেরিয়েবলগুলোতে আর কি কি পরিবর্তন আসে এবং আমার অপটিমাম রেজাল্টে কি চেঞ্জ আসে। থার্ড ছিল আমাদের গোল সিকিং অ্যানালাইসিস এবং পরেরটা হচ্ছে অপটিমাইজেশন। গোল সিকিং এর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো একটা রেজাল্টকে খুঁজতে থাকি, যেটা হচ্ছে যে গোল সিকিং অ্যানালাইসিস রিজার্ভ দ্য ডিরেকশন অফ দ্য অ্যানালাইসিস ডান if it and sensitivity analytics instead of observing how changes in variable effect। তাহলে আমরা সেন্সিটিভিটি বা দুইটার ক্ষেত্রে তো আমরা ভেরিয়েবল গুলো অ্যানালাইসিস করি, বাট গোল সিকিং এর ক্ষেত্রে পার্টিকুলার আমরা আমাদের অপটিমাম রেজাল্ট অ্যাচিভ করার জন্য অন্য প্যারামিটারকে খুঁজতে থাকি। তাহলে এই যে আমরা বিভিন্ন ডাটার উপরে অ্যানালাইসিস করব, তাহলে আমাদের ডাটা তো বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ আগে আমরা যেমন বলতেছিলাম যে ডাটাগুলোকে আমরা কনসিলিয়েট করব, কনসিলিয়েট করে বড় একটা ডাটাবেস প্রিপেয়ার করব। এই বড় ডাটাবেস থেকে আবার ডাটা বের করার জন্য তো আমাদের সময় লাগবে,
সেই ক্ষেত্রে আরেকটা মেথড বা সিস্টেম অ্যাপ্লাই করা যায়, যেটাকে ডাটা মাইনিং বা ডিসিশন সাপোর্ট সিস্টেমে ডাটা মাইনিং মেথোডোলজি বলে। তাহলে ডাটা ওয়্যার হাউস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাটাকে সার্চ করে বা আমাদের কোয়েরি দিয়ে রেজাল্ট ওরিয়েন্টেড ডাটা রিপ্রেজেন্ট করাকেই বলা হচ্ছে এখানে ডাটা মাইনিং। স্যার, ডাটা মাইনিংটা যদি আরেকবার একটু বলতেন। জি, ডাটা মাইনিং এর মূল পার্ট হচ্ছে আমাদের যে ডাটাবেসটা থাকবে, এখানে তো সব ধরনের ডাটাই আমরা রিজার্ভ করব বা প্রিজার্ভ করব যাই বলি, এটাকে অনেক সময় ডাটা ওয়্যার হাউসও বলে। ডাটা ওয়্যার হাউস থেকে আমাদের যে রিকোয়ার্ড বা পারপাস ওরিয়েন্টেড ইনফরমেশন বা সাপোর্ট সিস্টেমের জন্য যে ইনফরমেশন রিকোয়ার্ড, সেটা কালেক্ট করার প্রক্রিয়াটা হচ্ছে ডাটা মাইনিং। জি, থ্যাংক ইউ স্যার। এটা এটা সফটওয়্যারের মাধ্যমে হয়, মানে আমরা তো আর ডাটা হাতে খুঁজে বের করতে পারবো না। এটা মাইনিং এর জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ সফটওয়্যার ব্যবহার করতে হবে। ওই সফটওয়্যারে ডাটার যে কোয়েরি দেওয়া হবে, আমরা পিরিয়ডিক ডাটা দিতে পারি, সেলসের ডাটা দিতে পারি, প্রোডাক্ট অনুযায়ী হতে পারে, প্যাটার্ন অনুযায়ী হতে পারে, ট্রেন্ড হতে পারে। এই এই যে বিভিন্ন ডাটা থেকে আমাদের রিকোয়ার্ড ইনফরমেশনগুলো খুঁজে বের করা, এই পার্টটাই হচ্ছে ডাটা মাইনিং এর পার্ট। ডাটা মাইনিং সফটওয়্যার অ্যানালাইজ দ্য ভাস্ট সেক্টর অফ হিস্টোরিক্যাল বিজনেস ডাটা। হিস্টোরিক্যাল ডাটা এই কারণে বলছি যে আমার নিজের বিজনেসের ডাটা, ইন্ডাস্ট্রির ডাটা এবং এক্সটার্নাল ইন্টারনাল সবকিছু একটা ডাটাবেস সফটওয়্যারের ভিতরেই থাকে। ওইখান থেকে আমার কর্পোরেটের বা আমার ওয়্যার হাউসের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা অনুযায়ী ডাটাটাকে রিট্রাইভ করে প্যাটার্ন, ডিজাইন, ট্রেন্ড বা কোরিলেশন অথবা হচ্ছে যে বিজনেসের কম্পারিজন। যে আমরা যদি একটা ডাটা ওয়্যার হাউসকে এভাবে চিন্তা করি, একটা ডাটা ওয়্যার হাউস বা একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার ভিতরে বিভিন্ন ডাটা আছে। আমরা এখন কি খুঁজবো, ওই খোঁজার প্রক্রিয়াটাই আসলে আমাদের ডাটা মাইনিং এর পার্ট। তো এই যে ডাটা মাইনিং বা এই ডাটা সিলেকশনে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ বা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস ব্যবহার করা হয়। একটা কমন বেজ অ্যানালাইসিস আছে, এটাকে মার্কেট বেজ অ্যানালাইসিস বা সংক্ষেপে এমবিএ বলে। মার্কেট বেজ অ্যানালাইসিস কতগুলো অল্টারনেটিভ থাকে, সেই অল্টারনেটিভ বা অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে। ক্রস সেলিং, প্রোডাক্ট প্লেসমেন্ট, অ্যাফিনিটি প্রমোশন, তারপরে সার্ভে অ্যানালাইসিস, ফ্রড ডিটেকশন, কাস্টমার বিহেভিয়ার, এই সবগুলো হচ্ছে মার্কেট বিজনেস মার্কেট বাস্কেট অ্যানালাইসিসের বিভিন্ন অল্টারনেটিভ বা টিপিক্যাল অ্যাপ্লিকেশন বা টুলস। মার্কেট বাস্কেট অ্যানালাইসিস বা সংক্ষেপে এমবিএ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড ইউজফুল টাইপ অফ ডাটা মাইনিং ফর মার্কেটিং অ্যান্ড ইজ এ কি টেকনিক ইন বিজনেস অ্যানালাইটিক্স। এই এমবিএ করার জন্য, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস করার জন্য কতগুলি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ক্রস সেলিং, প্রোডাক্ট প্লেসমেন্ট, অ্যাফিনিটি প্রমোশন, সার্ভে অ্যানালাইসিস, ফ্রড ডিটেকশন, কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস। স্যার, এখানে অ্যাপ্লিকেশন বলতে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বোঝাচ্ছে? জি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কাস্টমাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা আচ্ছা। না, কারণ বিভিন্ন মার্কেট ভাবে অ্যানালাইসিস জন্য তো আমি কমন সফটওয়্যার ব্যবহার করবো না, আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যবহার করবো আর কি। ওকে স্যার। তাহলে এই পুরো পার্টটাই ছিল আমাদের ডিসিশন সাপোর্ট সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট। এরপর আছে আমাদের এন্টারপ্রাইজ পোর্টাল বা এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাথে এমআইএস, ডিএসএস, ইআইএস, এটার কম্বিনেশন।
executive information system are information system that combine many of the feature of management information system and decision support system. তাহলে ডিআইএসএস এর পরবর্তী পার্টটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম আর ইনফরমেশন সিস্টেম দ্যাট কম্বাইন many of the feature of management information system and decision support system. When they were first developed, their focus was on meeting the strategic information needs of the top management. তাহলে প্রাইমারিলি এটা ছিল যে টপ ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ইনফরমেশনের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য, বাট পরবর্তীতে এটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বা সিএফএস অ্যানালাইসিস, এরপর হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম ইআইএস, তারপর এন্টারপ্রাইজ এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম ইএসএস, তারপর ডিসিশন সাপোর্ট সিস্টেম ডিএসএস, এই সবগুলো সমন্বয়ে কতগুলি কমন ফিচার সহ সফটওয়্যার ডেভেলপ হয়েছে, যেটা কম্বাইনলি বলা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেমের কম্পোনেন্ট বা ইআইএস ইএসএস সিএফএস এর কম্পোনেন্ট। তাহলে আমরা কতগুলি জানলাম যে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরের জন্য প্রতিষ্ঠানগুলো একটা সিস্টেম ব্যবহার করে, আবার এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের জন্য ব্যবহার করে, পাশাপাশি ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং অ্যানালাইটিক্যাল টুল এক্সপার্ট ক্যাপাবিলিটিস অ্যানালাইসিসের জন্য সিস্টেম ডিজাইনাররা বিজনেস প্রফেশনালরা এই ধরনের সফটওয়্যার বা সিস্টেম ব্যবহার করে থাকে। তাহলে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের কিছু ফিচার আছে, ইআইএস এর কিছু কমন ফিচার। ইআইএস এর কমন ফিচার হচ্ছে কয়েক রকমের। এক্সিকিউটিভরা এটা একটা সিস্টেম অনুযায়ী ডিজাইন করে এবং ইনফরমেশন সিস্টেমের এমফেসিস এবং গ্রাফিক্যাল এবং ইউজার ইন্টারফেস অনুযায়ী এটা ডিসপ্লে বোর্ড গ্রাফিক কাস্টমাইজেশন করে থাকে আর কি। এরপর আছে এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল বা এন্টারপ্রাইজ পোর্টাল অ্যান্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম। প্রত্যেকটা এন্টারপ্রাইজেরই তার আসলে নিজস্ব একটা ওয়েব বেস ইন্টারফেস বা ইন্টিগ্রেশন থাকতে পারে, যেখানে তার এমআইএস ডিএসএস ইআইএস এবং আদার টেকনোলজিগুলো একসাথে, ওই যে আমরা আগে আলোচনা করছি ইন্টারনেট ইন্ট্রানেট এবং এক্সট্রানেট, এটা সহযোগিতায় তারা তাদের স্টেক হোল্ডারকে সবকিছুর মাধ্যমে ইন্টারকানেক্টেড করে নেয়। তাহলে এখানে ভ্যারাইটি অফ ইন্টারনাল এক্সটার্নাল বিজনেস অ্যাপ্লিকেশন থাকবে, বিভিন্ন ধরনের সার্ভিস ইনফরমেশন থাকবে, ওয়েব এনেবল ইনফরমেশন থাকবে, এবং এক্সটার্নাল ইউজাররা এক্সট্রানেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে পুরো বিজনেসের ভ্যারাইটি ইন্টারনাল এক্সটার্নাল বিজনেস ইনফরমেশন অ্যাপ্লিকেশন সবকিছু সার্ভিসকে একসাথে ডিজাইন করবে। তাহলে এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টালের কাজ হচ্ছে, আমরা হাইলাইট করি, Enterprise Information Portal EIP is a web-based interface and integration of MIS, DSS, EIS, and other technologies that give all intranet user and selected extranet users access to a variety of internal and external business application and services. তাহলে একটা এক্সাম্পল কি হতে পারে? স্যার আমরা যে এসএপি সফটওয়্যার ইউজ করি ওইটা কি এটার এক্সাম্পল হতে পারে? এসএপি সফটওয়্যারে যদি আমরা শুধু আমাদের টিম মেম্বাররা বা কোম্পানির লোকরা ব্যবহার করি, তাইলে আবার এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল হবে না। যদি এখানে আমাদের কাস্টমার স্টেক হোল্ডার সবার অ্যাক্সেস থাকে, অ্যাক্সেস বলতে সবাই তো কমনলি অ্যাক্সেস পাবে না, যার যতটুকু রিকোয়ারমেন্ট বা যার যতটুকু অথরাইজেশন থাকবে সেটা যদি হয়, তাহলে এটা এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল হবে। আচ্ছা, কাস্টমারের অ্যাক্সেস থাকতে হবে? মানে কাস্টমার বলতে শুধু তা না, মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল, মানে আমাদের ওই অর্গানাইজেশনের সঙ্গে যাদের রিকোয়ার্ড ইনফরমেশন দরকার তারা সবাই যদি কানেক্টেড হতে পারে এবং তারা তাদের অথরাইজেশন অনুযায়ী অ্যাক্সেস নিতে পারে, তাহলে হবে এটা এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল। মানে হচ্ছে যদি আমরা এইভাবে বলি, আমার যিনি সাপ্লায়ার উনি জানতে পারবে, যদি অথরাইজ সাপ্লায়ার হয় তাহলে উনি জানতে পারবে যে উনি যে প্রোডাক্টটা সাপ্লাই করেছে, যার সাথে আমার ফ্রেম কন্ট্রাক্ট আছে, যে আমরা একজনের কাছে র মেটেরিয়াল পারচেস করি, প্রতি কোয়ার্টারে আমরা অর্ডার প্লেস করি এবং আমাদের একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি পর্যন্ত আসলে রিঅর্ডার করি। এখন আমার যিনি সাপ্লায়ার তার প্রয়োজন হলো যে একটু জানা দরকার যে আমার ওই
যে সাপ্লাই, যাকে আমি মালটা বিক্রি করি, ওর আসলে কতটুকু এখন স্টকে আছে। যদি সে অথরাইজড আমার ভেন্ডর হয়, তাহলে সে কি করতে পারবে, আমার সিস্টেমে ঢুকে দেখতে পারবে যে কতটুকু আমার আসলে এই মুহূর্তে ইনভেন্টরিতে আছে। অথবা আমি অন্যভাবে বলি, আমার যিনি আসলে কাস্টমার, উনি আমার অর্ডার করতে চায়, সে আমার কাছ থেকে মাল নিয়ে B2B বিজনেস করে, তাহলে তার আমার দরকার যে সে আমার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনবে তার প্রাইস ফিক্স করা আছে, তার এই মুহূর্তে দরকার আসলে এখন রেডি কোয়ান্টিটি কত আছে, মানে আমার স্টকে কি আছে। তাহলে উনি আমার থেকে নিয়ে বাইরে বিক্রি করবে, মানে আমি যার সাথে ডিলারশিপে কন্ট্রাক্ট করে রাখছি, ডিলার তো সেল করবে হচ্ছে রিটেইলে। রিটেইলে কারোর কাছ থেকে যদি আমার 100 কোয়ান্টিটির অর্ডার আসে, সাথে সাথে যদি আমার ডিলার আমার স্টকে কত আছে দেখতে পারে এবং ওইটা দেখে উনি অর্ডার কনফার্ম করতে পারে, এইটা হবে হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল। এবার কি আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। আমাদের আমাদের দেশের কনটেক্সটে এই ধরনের আছে কিনা আপনার জানা আছে, বা উদাহরণ দিতে পারলে সুবিধা হতো স্যার। আমাদের দেশের কনটেক্সটে আমার পুরোপুরি আইডিয়া নাই, বাট আমি হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল পড়ে যেটা জানছি, যে ওয়ালমার্টে হচ্ছে ওদের রেগুলার বেসিসে তারা যারা সাপ্লায়ার, যারা ওইখানে মাল বিক্রি করে, তারা তা জানতে পারে যে কতগুলি কোয়ান্টিটি বিক্রি হয়েছে, তার শেলফে কতগুলি কোয়ান্টিটি আছে এবং তার কতগুলি কোয়ান্টিটির বিল পেন্ডিং আছে, তারা সবকে জানতে পারে। মানে ওরা হচ্ছে সাপ্লাই চেইন সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করছে যে রেগুলার বেসিসে পেমেন্ট, প্রোডাক্টের রিঅর্ডার কোয়ান্টিটি, তার বর্তমান স্টক, তার রিকোয়ারমেন্ট সবকিছুই তারা আসলে এখান থেকে জানতে পারে। বাট আমাদের দেশে তো আসলে অনেক ম্যাল ফাংশন আছে, তো এটার জন্য দেখা যাবে যে আবার আসলে ঝামেলাও হবে অনেক, কারণ আমাদের সব রেগুলেশন সবার জন্য প্রযোজ্য না, কারণ আমরা আইনের অপব্যবহারও করি আবার সুবিধাও নেই। তো ফুললি রেগুলেটেড ইন্ডাস্ট্রি হলে তাহলে হয়তো সম্ভব, এবং এটা হয়তো হবে যখন আমাদের ব্লক চেইনটা বাংলাদেশে পুরোপুরি ভাবে ইফেক্টিভলি কাজ করবে, আমার আইডিয়া। ওকে স্যার। বা আমরা আরেকভাবে বলতে পারি, এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল, আপনার ব্যাংকে চেক দেওয়ার আগে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে চেক করে দেখলেন কত টাকা আপনার ব্যাংকে জমা আছে। সেটাও স্যার, সেটাও স্যার চিন্তা করে দেখলাম। পরে আরেকটা হয়েছে, চিন্তা করলাম তাহলে ওরা ইন্টারনালি কিভাবে ইউজ করে। আমরা তো কাস্টমার হিসেবে, হ্যাঁ, আমরা আমাদের ব্যালেন্স সব দেখতে পারতেছি, ট্রানজাকশন করতে পারতেছি, সেম সফটওয়্যারটা কি ওরা ইউজ করে কিনা। সেই জন্য স্যার চিন্তা করে পিছপা হলাম আর কি। না, হতে EIP পারে, তে করতে পারে, করার সুযোগ আছে। বাট আমাদের যদি আরেকটু রেগুলেশনটা স্ট্রং করা যায়, রেগুলেশন স্ট্রং মানে হচ্ছে যে আমাদের এখানে তো বিজনেসগুলো অনেক নিয়ম থাকলেও নিয়ম নিয়ম মেনে করা হয় না। ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রতিযোগিতা এবং প্রচুর নিজেদের মধ্যে, মানে কি বলে, অসম প্রতিযোগিতা, প্রাইসিং এর দিক থেকে, সার্ভিসের দিক থেকে, সব ক্ষেত্রেই। ওই জন্য আসলে অনেক ইনফরমেশন আমরা চাইলেও পোর্টালে সবাইকে অ্যালাউ করতে পারি না, আমাদের অনেক ভয় থাকে। কারণ কি হবে যে যদি স্টকের সম্বন্ধে আমার ডিলার জেনে যায়, বাংলাদেশে যেটা হবে, তার সমস্ত স্টক যখন শেষ হয়ে যাবে তখন কম্পিটিশন যার সাথে আমার, সে কি করে প্রাইসটা বাড়ায় দিবে। যেহেতু প্রাইসিং এর ব্যাপারে আমাদের দেশে কোনো কন্ট্রোল নাই, কথার কথা যে এই যে আমরা বিভিন্ন কমোডিটি প্রোডাক্টে দেখি এমন এমন প্রাইস বেড়ে যায়, যে প্রাইস বাড়ার জন্য তো একটা কারণ লাগে, যে আমি হয়তো আমার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে সোর্স করছি, সেটার জন্য আমার ইন্টারন্যাশনাল ডলার এক্সচেঞ্জ প্রাইস প্লাস হচ্ছে ওইখানকার পারচেস প্রাইস, ফ্রেট সবকিছু বেড়ে গেছে, এই জন্য প্রাইস বাড়ছে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, সকাল বিকাল প্রাইস বেড়ে যায়, শুধু বুঝতে পারলে হয় যে স্টক আউট, বাস ওটার প্রাইস একদম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানি না আমরা। সেই ক্ষেত্রে যদি আমি আমার ডিলারকে আমার স্টকের অ্যাক্সেস দেই, তাহলে তো বিপদ ঘটে যাবে সাথে সাথে। স্যার আমাদের ইন্ডাস্ট্রিতে গুড প্র্যাকটিসটা নাই স্যার, দ্যাটস গুড ওয়াই। গুড প্র্যাকটিসটা না, একদম ঠিক বলছেন, গুড প্র্যাকটিসটা নাই, এবং আমরা আসলে আমাদের কোনো মোরালিক ইথিক্স নিয়ে বিজনেস করি না, সুবিধাবাদী ব্যবসায়ী আমরা সবাই। মানে ইথিক্স বলে যে একটা ব্যাপার আছে, এটা আমরা আসলে মাথায় রাখি না। আচ্ছা, আমরা কি একটা ব্রেকে যাব, প্রয়োজন আছে নাকি আমরা কন্টিনিউ করে 9টার পরে শেষ করে দিব? আমার মনে হয় স্যার কন্টিনিউ করলে স্যার ভালো হয়। মেজরিটি কি বলে? কন্টিনিউ করে স্যার শেষ করে দিলেই। জি, ধন্যবাদ। কারণ ব্রেক আসলে নিয়ে গেলে কিছু মানুষের কাজে লাগবে, কিছু মানুষের আবার বেকার বসে থাকতে হবে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল, এইটাতে ইন্টারনাল এক্সটার্নাল বোথ পার্টির অ্যাক্সেস থাকবে, এবং আমার ইনফরমেশন গুলো ইন্টারফেস অনুযায়ী বা ওয়েব বেসড ইন্টারফেস অনুযায়ী ইন্টিগ্রেট করতে পারবে থ্রু MIS, DSS এবং EIS।
তো আমরা আমাদের এই ইআইএস বা এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল, সরি ইআইপি, এইটার একটা নিচে চিত্র আকারের একটা বর্ণনা দেওয়া আছে। আমরা এটা একটু জাস্ট বোঝার চেষ্টা করি কিভাবে হয়। এখানে বিভিন্ন পার্টের আমাদের কোম্পানি এবং আমাদের ম্যানেজার্স এমপ্লয়িরা আছে উপরের পার্টে। এখানে ইউনিভার্সাল ইন্টারফেস কম্পোনেন্ট বা যারা আসলে বাইরে থেকে আমার সঙ্গে যোগাযোগ করবে তাদের জন্য কিছু ডিজাইন ইআইএস বা এরিয়া দেওয়া আছে, এবং নিচে এক্সটার্নাল ইন্টারনেট এবং ওয়েব বেসড এনাবিলিটি দেওয়া আছে। আমার একদম নিচের পার্টে হলো ডাটাবেজ সিস্টেম, ডাটাবেজে পোর্টাল গেটওয়ে, তারপরে পোর্টাল গেটওয়ে থেকে কিভাবে লিঙ্ক আপ করা হবে, ইন্ডেক্সিং করা হবে, মানে ইনফরমেশনগুলো কিভাবে ডিজাইন করে রাখা থাকবে। কারণ যদি ইনফরমেশনগুলো স্ক্যাটার্ড থাকে তাহলে আউটসাইডার আসলে সহজে খুঁজে পাবে না। তো যে এইটার জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে। টুলসগুলোকে ডিএসএস টুলস বলে, ডাটা মাইনিং টুলস বলে, ওয়েলপ এবং আদার টুলস। এই সবগুলো মিলে আমার আসলে যে ইনফরমেশনগুলো পোর্টালে থেকে বাইরের লোকজন হাইপার লিঙ্কে যখন ঢুকবে তখন সার্চ করে দেখতে পারবে। তা দেখার এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আমার আবার একটা বড় ধরনের মেটা ডাটা বা ডাটা অ্যানালাইসিস টুল হবে। সেখানে আবার ডাইনামিক প্রোফাইলিং লাগবে, কারণ ডাইনামিক প্রোফাইলটা এই জন্য লাগবে, যিনি আমার ইনফরমেশনটা অ্যাক্সেস করতে চাচ্ছে উনি আসলে অথরাইজড সাপ্লায়ার বা অথরাইজড ভেন্ডর বা অথরাইজড স্টেক হোল্ডার কিনা। আনঅথরাইজ কেউ হলে যদি আমার প্রোফাইলিং সঙ্গে ম্যাচ না করে তাহলে তাকে আর অ্যাক্সেস দিবা না, এটা এখান থেকেই আউট করে দিবা, বা এক্সটার্নাল পার্টিকে আমার ইনফরমেশন আর রিট্রাইভ করতে দিবে না বা ঢুকতে পারবে না। মানে এখানে ফায়ারওয়ালের একটা বড় কম্পোনেন্ট কাজ করছে, সেটা ডাইনামিক প্রোফাইলের মাধ্যমে। কিভাবে যে আমি যদি আমার ব্যাংকের ইউজার আইডি ভুল করি বা অথরাইজ সিস্টেম থেকে আমি লগ ইন করার চেষ্টা না করি তাহলে আমি সহজে অ্যাক্সেসটা নিতে পারবো না। সেই জন্য আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা থাকে ওই ব্যাংকে। ওই প্রোফাইলের মধ্যে আমরা যদি খুব কমনলি বলি, একটা হচ্ছে পাবলিক কি এবং একটা প্রাইভেট কি থাকে। মানে আমার একটা কমনলি নোন অ্যাড্রেস থাকে যেটা আমরা পাবলিক কি বলি বা ইউজার আইডি বলি, আর একটা পাসওয়ার্ড বা আমার ইনফরমেশন থাকে যেটাকে আমরা প্রাইভেট কি বলি। এই পাবলিক কি, প্রাইভেট কি এবং আমার নিজস্ব ইনফরমেশন সবগুলো নিয়ে একটা প্রোফাইল করা থাকে। এই ডাইনামিক প্রোফাইলটা যখন ম্যাচ করে তখনই আমাকে শুধু ডাটাতে অ্যাক্সেস করতে দেয়, এর বাইরে অ্যাক্সেস করতে দিবে না। তাহলে স্যার এখানে এই প্রোফাইলিং ডায়াগ্রামে একটা ব্যাপার চলে আসছে। যদি আমি এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা স্টেক হোল্ডারের জন্য একটা করে প্রোফাইল মেনটেন করতে হবে, এবং এই প্রোফাইলটা আমার ডাটাবেজে আগে থেকেই এন্ট্রি করা থাকবে বা ডিজাইন করা থাকবে। প্রোফাইল মিসম্যাচ হলে ওখানে অ্যাক্সেস নিতে পারবে না, গেটওয়ে থেকে পোর্টাল থেকে তাদেরকে আসলে ডিনাই করে দিবে। মানে আমি যদি স্যার এই আমার ডায়াগ্রামের কোনো ব্যাংকের ইউজার ট্যাক্সোনমিটা আইডি কি? ভুল করি 2বার বা 3বার, মানে প্রোফাইল ম্যাচ না করে আমাকে তারপরে ব্লক করে দিবে, ওই আইডিটা ব্লক হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার এই ডায়াগ্রামের একবারে শেষের দিকে হাইপারলিংক ইন্ডেক্সিং ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিটা স্যার মানে বলতে কি আমরা যে বোঝাচ্ছে যে? টেক্সট গুলো দিচ্ছি ওইটার আসলে তারা একটা টেকনোলজির মাধ্যমে, ওই যে একটু আগে আমরা বলছিলাম যে প্রোফাইলিং ক্রিয়েট করে, জি স্যার। প্রোফাইলিং এর একটা টেকনোলজি এটা। ওকে স্যার। বা এটাকে আমরা যদি বোঝার জন্য বলি তাহলে ওই যে আমরা বিভিন্ন লেয়ারে যে সাজিয়ে রাখি শ্রেণী করে বা টাইপ করে, শ্রেণী করার এটা আরেকটা শব্দ থাকতে পারে, কি শব্দ হয়, বাংলা তো কঠিন আসলে, শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। ক্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লাসিফিকেশন, ঠিক বলছেন, ক্লাসিফিকেশন, আমি এটা খোঁজার চেষ্টা করছিলাম। বাট বাংলা মানে টেক্সোনমির সঠিক শব্দার্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। ওকে স্যার। এরপর আছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে আমরা এর আগেও পড়ে আসছি, মানে সার্টিফিকেট লেভেলে। এখানে পুরো কাজটা হচ্ছে এন্টারপ্রাইজ নলেজ পোর্টাল। এন্টারপ্রাইজ নলেজ পোর্টালকে ম্যানেজ করার পার্টটাই হচ্ছে আমাদের নলেজ ম্যানেজমেন্ট পার্ট। এবং নলেজ ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা পোর্টাল থাকবে এবং আমাদের কতগুলি ডাটা রিসোর্স থাকবে। ডাটা রিসোর্স থেকে যারা আমাদের ইউজার বলতে হচ্ছে আমার কাস্টমার হতে পারে, হ্যাঁ এমপ্লয়ি হতে পারে, আবার স্টেক হোল্ডার বা গভর্নমেন্ট হতে পারে, তারা যদি আমাদের থেকে কোনো তথ্য সংগ্রহ করতে চায় তারা আসলে নলেজ ম্যানেজমেন্ট পোর্টালের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে আমার ডাটা রিসোর্স থেকে, ডাটাবেস থেকে তথ্যগুলি নিয়ে নিতে পারে। একটু আগে আমরা যেটা বললাম যে আসলে আমার ব্যাংকে কত টাকা জমা আছে এটা জানতে হইলে আমার আসলে ওই অ্যাক্সেসটা নিতে হবে। আমি যেই সোর্সের মাধ্যমে এটা জানবো ওই পার্টটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট পোর্টাল, এবং ওইটাই হচ্ছে আমার এন্টারপ্রাইজ নলেজ পোর্টাল। এই চিত্রটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি,
এবং উপরের দিকে দেখা যাচ্ছে আমরা ইউজাররা বিভিন্ন হতে পারে, স্টেক হোল্ডার, কাস্টমার, এমপ্লয়ি। মাঝখানে হচ্ছে আমাদের ডেজিগনেটেড পোর্টাল। এই পোর্টালে অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকবে, টুলস দেওয়া থাকবে, তারপরে হচ্ছে যে পার্সোনালাইজ ইনফরমেশন থাকবে, কর্পোরেট ডাটা থাকবে, আবার আমাকে অথরাইজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোফাইল থাকবে। তাইলে আমরা নিচের অংশ যদি তাকিয়ে দেখি, নিচের অংশে আমার ডাটাগুলি আছে, স্ট্রাকচার্ড ডাটা সোর্স, তারপরে এন্টারপ্রাইজ নলেজ, এবং আরেকটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডাটা সোর্স। আনস্ট্রাকচার্ড ডাটা সোর্সে আমার কিছু ইনফরমেশন থাকতে পারে যেগুলো আমরা বিভিন্নভাবে পাবলিক ডোমেইনে ইনফরমেশন দিয়ে রাখি, ইন্টারনেটে, ওয়েবে। তারপর হচ্ছে যে আমাদের এখানে কোনো ফাইল সিস্টেম, ডকুমেন্টস, কোনো প্রেজেন্টেশন, আমরা এমনিতে আমাদের ওয়েবসাইটে প্রেজেন্টেশন আকারে কোনো ইনফরমেশন দিয়ে রাখতে পারি, যে কোনো লোক আসলে সেটা দেখতে পারে। অথবা আমাদেরকে যে কেউ একজন গ্রুপে বা আমাদের কমিউনিটিতে ইমেল করে তথ্য সংগ্রহ করতে পারে। আর আমার সরাসরি যদি কোনো স্ট্রাকচার ডাটা প্রয়োজন হয়, সেটা আমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পার্ট থেকে সংগ্রহ করবে। ডাটাবেজ ম্যানেজমেন্টের মধ্যে আমরা কয়েকভাবে রাখতে পারি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ভাবে, বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, বা আদার ডাটাবেস বা আদার ইনফরমেশন। তাহলে এন্টারপ্রাইজ পোর্টালে মাধ্যমে আমার ইউজাররা বা হচ্ছে ওয়েব ইউজাররা যারা রিমোটলি অ্যাক্সেস করতে চাচ্ছে, আমার এমপ্লয়ি হতে পারে, স্টেক হোল্ডার হতে পারে, তারপর হচ্ছে কাস্টমার হতে পারে, এনি আদার পার্ট, গভর্নমেন্ট অথরিটি হতে পারে, তারা সবাই এই নলেজ পোর্টালের মাধ্যমে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাক্সেস নিবে, এবং ওইখান থেকে তার যতটুকু অথরাইজড ইনফরমেশন নেওয়ার সুযোগ আছে উনি ওইটুকুই শুধু অ্যাক্সেস করবে। তাহলে আমরা এন্টারপ্রাইজ নলেজ পোর্টালের লেফট সাইডে দেখি কি লেখা আছে, সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাক্সেস টু অল কর্পোরেট ডাটা। তার মানে আমরা যেখানেই যাই আমাদের গেটওয়ে একটাই, সিঙ্গেল পয়েন্ট, একটা গেটওয়ে দিয়ে অ্যাক্সেস নিতে হবে। পার্সোনালাইজ ভিউজ অ্যান্ড নিউজ অ্যান্ড ডাটা। কোলাবোরেশন টুলস, মানে এর মধ্যে আমার অনেকগুলো ভেরিফিকেশন টুলস থাকবে, বিভিন্ন রিপ্রেজেন্টেশন করা টুলস থাকবে, কমিউনিটি ওয়ার্ক এরিয়া থাকবে, মানে এখানে যার যার এরিয়া আলাদা, মানে এন্টারপ্রাইজের এমপ্লয়ীদের জন্য আলাদা একটা ওয়ার্কিং এরিয়া এই পোর্টালের মাধ্যমে, স্টেক হোল্ডারের জন্য, কাস্টমারের জন্য। তারপর কি আছে, পোর্টাল সার্ভার, এবং হচ্ছে আমাদের নলেজ ম্যানেজমেন্ট বা ইনফরমেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সার্ভারের কম্পোনেন্ট, অটোমেটিক্যালি ক্লজ বা সার্চগুলি আমাদের এখানে কি হচ্ছে, স্ট্রাকচার আনস্ট্রাকচার ডাটা সোর্সেস। তারপর হচ্ছে ক্যাটাগরাইজ সার্চ ডাটা, ট্যাগ অ্যান্ড হাইপারলিঙ্ক ইনফরমেশন। ফানেলস অটোমেটিক্যালি বিল্ডস ইউজার প্রোফাইল বেসড অন অ্যাক্টিভিটি। তাইলে অ্যাক্টিভিটি অনুযায়ী আমার এখানে প্রোফাইলিংটা হবে, প্রোফাইলিংটা অ্যাকসেপ্ট করলেই সে এখানে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ এখানে অ্যাক্সেস নেওয়ার কোনো সুযোগ নেই, মানে আনঅথরাইজ হিসেবে তাকে এখান থেকে ডিনাই করে দেওয়া হবে। এই পর্যন্ত ছিল আমাদের প্রথম সেকশনের আলোচনা। প্রথম সেকশন মানে হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন সাপোর্ট সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টগুলো আমরা জানলাম। সেই কম্পোনেন্টের ভিত্তিতে আমাদের ডাটা মাইনিং, ডাটা অ্যানালাইটিক্স, ডাটা এন্টারপ্রাইজ, ডাটা ইন্টেলিজেন্স, এই পার্টগুলো একসাথে করে তারপর এন্টারপ্রাইজ পোর্টাল থেকে তারপর হচ্ছে আমাদের ইনফরমেশন রিট্রাইভিং বা এন্টারপ্রাইজ নলেজ পোর্টাল। এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আছে আমাদের মনে হয় নতুন সেকশন, নাকি আরো কিছু আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিস, বা সংক্ষেপে আমরা এআই বলি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের একটু নিজেদের সবার বেসিক ক্লিয়ার হওয়া দরকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে আমরা কতটুকু ক্লিয়ার, যে এটা আসলে কি, বা ডেফিনেশনটা আগে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, ওভারভিউটা দরকার, যে ডেফিনেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানেই আছে, আমরা যদি আন্ডারলাইন করি তাহলে দেখতে সহজ হবে। Artificial intelligence (AI) is a field of science and technology based on disciplines such as computer sciences, biology, psychology, linguistics, and mathematics and engineering. তাহলে এই যে আমাদের সায়েন্স টেকনোলজির বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন পার্ট, এই পার্টে আমাদের টেকনোলজি বেসড ডিসিপ্লিনগুলোকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কম্পোনেন্ট হিসেবে বলা হচ্ছে। বাট আমরা যদি আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য বলি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি হবে, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করেন। স্যার এখন তো যেটা এখন ভাইরাল চলতেছে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেখানে দেখা যাচ্ছে সায়েন্স, ম্যাথমেটিক্স, মানে ওয়ার্ল্ড ওয়াইড যত ইনফরমেশন আছে সবগুলোকে একসাথে অ্যাকুমুলেট করে সেই ইন্টেলিজেন্সি ইউজ করে আমাকে এটার অ্যান্সার দেয়া। স্যার ও নিজে পার্সোনালি কোড করে করে ও স্যার নিজে ডেভেলপ করতে পারে। জি, আরো আরো দু একজন একটু শেয়ার করেন, আমাদের সবার একদম ক্লিয়ার হয়ে যাবে।
পার্শিয়ালি সবগুলোই ঠিক আছে, আমরা একটা অ্যাকুমুলেটেড ইয়ে চাচ্ছি। Sir, artificial intelligence basically sir যে existing knowledge এর উপর base করে um যে robots or an intelligent creation আর কি আর সে তার মানে present information এর উপর base করে নতুন একটা information দিচ্ছে আর কি। For example, if we think about like computer science or like biological যে সমস্ত information আছে সেগুলোর উপর বেস করে একজন artificial intelligence হয়তো তার রোগ বা এমন কোনো কিছু আইডেন্টিফাই করতে হেল্প করছে, something like this. জি স্যার জি বলুন বলুন, আমরা শুনতে চাচ্ছি। খুব সহজ একটা এক্সাম্পল যেটা হতে পারে, যেমন এখন আমাদের আর্টিফিশিয়াল স্যার ওই যে যেমন চ্যাট জিপিটি, যেটা এখন খুব মানে রিনাউন্ড ভাবে ইউজ হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় এক্সাম্পল, যেটা আমরা খুব সহজেই যে কোনো ইনফরমেশন পেয়ে যাচ্ছি যেখান থেকে আর কি। হ্যাঁ, চ্যাট জিপিটি তো আসলে একটা প্রোডাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রোডাক্ট বা গেটওয়ের নাম। তো আমরা আসলে এটাকে আরেকটু সহজ করে চিন্তা করতে পারি। The ability of digital computer or controlled robot perform tasks commonly associated with intelligence. আবার অন্যভাবে বলতে পারি যে এআই হচ্ছে আমাদের এমন একটা মেশিন, যে মেশিনটা আমাদের হিউম্যান এবং সফটওয়্যারের সমন্বয়ে সে ইন্টেলিজেন্টলি বিহেভ করতে পারে। আবার আমরা যদি নিজের বোঝার জন্য বলি, আপনারা যখন গুগলে কোনো কিছু সার্চ করেন আপনার ব্রাউজার থেকে, সে হচ্ছে আপনি ফরেন এডুকেশন নিয়ে সার্চ করলেন বা মাইগ্রেশন নিয়ে সার্চ করলেন, আপনার কম্পিউটারে সাজেশনগুলো 2-3 বার দেওয়ার পরে ওখানে একটা এআই ডেভেলপ করে যায়, সে ওইটার রিলেটেড রেজাল্টগুলি প্রথমে দেখাবে, তারপর অন্যগুলি দেখাবে। তাহলে মেশিন নিজে থেকেই পারফর্ম করতেছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং এই রিকোয়ারমেন্টটা কীভাবে হয়, কগনিটিভ ফাংশন অনুযায়ী হয়। কগনিটিভ ফাংশনগুলো হচ্ছে যে আপনি একই ধরনের কাজ বারবার করছেন কিনা, বা আপনার বিহেভিয়ারটা সে আসলে এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করে। তো এই সবগুলোই আমাদের এআই সম্বন্ধে বেসিক ডেভেলপ করতে সহযোগিতা করবে, বা আমরা যেগুলো আপনারা আলোচনা করলেন এটাই মূলত বেসিক এআই। এবং এআই এর ক্ষেত্রে আমাদের হিউম্যান ব্রেনকে এবং মেশিনকে একসাথে সমন্বয় করা হয়েছে, মানে এআই এর যে ডেভেলপমেন্ট, এটার মূল পার্টই হইতেছে যে কম্বিনেশন অফ হিউম্যান অ্যান্ড মেশিন, মানে আমরা ম্যান লাইক বিহেভিয়ার গুলো মেশিনের মাধ্যমে করে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের বইতে যে ডেফিনেশনটা দেওয়া আছে আমরা আবার ওইটা দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সহজ হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসড অন ডিসিপ্লিন সাচ এস কম্পিউটার সায়েন্স, বায়োলজি, সাইকোলজি, তারপরে লিঙ্গুইস্টিক, ম্যাথমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখন আমরা যদি সায়েন্সের ক্ষেত্রে বলি যে আমাদের বায়োলজিক্যাল চেঞ্জ বা বায়োলজিক্যাল যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, চিকিৎসা পদ্ধতি বা মেডিকেল সায়েন্স, এখানে দেখেন আমাদের নিজেদের বিহেভিয়ারের উপর ভিত্তি করে ডায়াগনোসিস সিস্টেমটা অপারেট করছে, এবং ডায়াগনোসিস সিস্টেম নিজে থেকে বলে দিচ্ছে যে আমার কি প্রবলেম। এই যে পার্টটা, এটা কি হলো, তাকে আগে থেকে কতগুলো মেসেজ এখানে দিয়ে দেওয়া আছে, ওই মেসেজের ভিত্তিতে সে আসলে লজিক্যাল কম্পিউটার বেসড ইনফরমেশন ব্যবহার করে সে আমাকে একটা রেজাল্ট প্রোভাইড করছে বা একটা ইনফরমেশন প্রোভাইড করছে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে অনেকগুলো পার্ট নিয়ে কাজ করে, এটার অনেকগুলো ডোমেইন আছে। আমরা ওই ডোমেইনগুলো প্রথমে একটু দেখবো, তারপর আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো বোঝার চেষ্টা করবো। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্যাটাগরিগুলো জানবো। তাহলে আমরা একটু আগেই বলছিলাম যে 3টা মূল ক্যাটাগরি, যে কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশন, রোবোটিক অ্যাপ্লিকেশন এবং ন্যাচারাল ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন। এই 3টা পার্টের আবার কতগুলি নিজস্ব কম্পোনেন্ট আছে। আমরা এই অংশটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বাকিগুলো অনেক সহজ হয়ে যাবে আর কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার আসলে 3টা ব্রড এরিয়া, একটা হচ্ছে কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশনস, রোবোটিক অ্যাপ্লিকেশনস, একটা হচ্ছে ন্যাচারাল ইন্টারফেস অ্যাপ্লিকেশনস। তাহলে প্রথম পার্টে আছে আমাদের কি কি, এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফুজি লজিক, তারপর হচ্ছে জেনেটিক অ্যালগরিদমস, নিউরাল নেটওয়ার্ক এবং ইন্টেলিজেন্ট এজেন্ট। এবং নিচের পার্টে আছে, মাঝখানে আছে রোবোটিক অ্যাপ্লিকেশন, ভিজুয়াল পারসেপশন, ট্যাকটিলিটি, ডেক্সারিটি, লোকোমোশন এবং নেভিগেশন। আর লাস্ট পার্টে আছে আমাদের ন্যাচারাল ইন্টারফেস অ্যাপ্লিকেশনে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, তারপরে মাল্টি সেন্সরি ইন্টারফেসেস, ভার্চুয়াল রিয়েলিটি। এই টেবিলটার দিকে আমরা একটু কয়েকবার তাকাই এবং দেখি যে আমরা সবগুলো নাম মনে রাখতে পারি কিনা।
তাহলে প্রথম পার্টে আছে আমাদের এক্সপার্ট সিস্টেম যেটা আমরা একটু আগে বলতেছিলাম নলেজ বেসড ইনফরমেশন সিস্টেম। এই নলেজ বেসড ইনফরমেশন সিস্টেম বা KBIS বলে, নলেজ বেসড ইনফরমেশন সিস্টেম অ্যাডস নলেজ বেস ফর মেজর কম্পোনেন্টস ফাউন্ড ইন আদার টাইপ অফ কম্পিউটার বেসড ইনফরমেশন। কম্পিউটারে আমার যে ইনফরমেশন দেওয়া থাকে ওইটার ভিত্তিতে সে আসলে তার সিস্টেম থেকে এক্সপার্ট ওপিনিয়নটা প্রোভাইড করে। তাহলে একটা এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে নলেজ বেসড ইনফরমেশন সিস্টেম দ্যাট uses its knowledge about a specific complex application area to act as an expert consultant or end user বা to end user। তাহলে এক্সপার্ট কনসালটেন্টের মধ্যে যখন কাজ করছে তখন আসলে এই এক্সপার্ট সিস্টেম বা নলেজ সিস্টেমটা আসলে আমাদের সাপোর্ট এনশিওর করছে। তাহলে এক্সপার্ট সিস্টেমের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে? চ্যাট জিপিটি স্যার, জি বলেন। চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমরা একটু পরের ধাপে বলছি, এখনই বলি না। আচ্ছা, কারণ এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে যে সে একটা পার্টিকুলার কাজে এক্সপার্ট থাকবে। চ্যাট জিপিটি হচ্ছে আমার একটা ইনফরমেশন হাউস, আপনি ওইখান থেকে যে কোনো তথ্য চাইলেই সে সবকিছু প্রোভাইড করতে পারে। সে কোনোটাতেই এক্সপার্ট না, বাট সবগুলোই সে দিতে পারে। বাট এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে একটা পার্টিকুলার স্পেসিফিক টপিক্সের উপরে হবে বা একটা আইটেমের উপরে বা একটা অ্যাপ্লিকেশনের উপরে হবে। এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। মানে আমরা যদি বলি যে ওই লোকটা এই কাজে এক্সপার্ট, মানে এই কাজটা সে খুব ভালো পারে, অন্যগুলোও পারতে পারে বাট সেটাতে এক্সপার্ট। এটা একটু খেয়াল করে আমরা এক্সাম্পল খোঁজার চেষ্টা করি। এবং স্পেসিফিক প্রবলেমের সলিউশন দিতে পারে, ভেরি স্পেসিফিক। কি হইতে পারে এক্সাম্পল অফ এক্সপার্ট সিস্টেম? স্যার স্যার যখন জি বলেন। স্যার যখন আমাদের ল্যাবে ব্লাড টেস্ট করা হয় বা এরকম কিছু করা হয় তখন স্যার ওখানে তো অলরেডি লেখা থাকে that this is above normal বা this is below normal, এগুলো কিছু সিস্টেম অলরেডি ইনক্লুডেড থাকে স্যার, ওটা কি এক্সপার্ট সিস্টেমের মধ্যে হতে পারে? ওটা হচ্ছে ডায়াগনস্টিক সিস্টেম, ওটা আচ্ছা। ডায়াগনোসিস। কারণ যখন কোনো রেঞ্জ দিয়ে বলে তখন হচ্ছে ডায়াগনোসিস করে। আমরা অন্যভাবে বলতে পারি, আমরা সবাই ইমেইল ইউজ করি, তারপরে স্পেল কারেক্টর ইউজ করি। একটা সফটওয়্যার আছে ইএস, হ্যাঁ, স্পেল সফটওয়্যার বা স্পেল ইরোর যে সফটওয়্যারটা পাওয়া যায় সেই সফটওয়্যারটা ব্যবহার করলে কি হয়, আমরা যে কোনো ধরনের বানানের সঠিক বানান কি সেটা আমরা কারেকশন করতে পারি। তাহলে এইটা হচ্ছে এক্সপার্ট, যে ও হচ্ছে যে কোনো ইংলিশ ওয়ার্ডকে সঠিক স্পেলিং করে দিতে পারে। ট্রান্সলেটরটা কি হতে পারে? ট্রান্সলেটর হতে পারে যদি সে স্পেসিফিক কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে হয়। দেখা গেলো যে সে এমন একটা কঠিন ল্যাঙ্গুয়েজের উপরে সে এক্সপার্ট, ওইটা হচ্ছে তখন এক্সপার্ট সিস্টেম। বাট কমন যদি হয় যে না সবকিছুই করতে পারে, তাহলে ওটা এক্সপার্ট সিস্টেম না। স্যার সুপার কম্পিউটার কি এর আন্ডারে পড়তে পারে? না, সুপার কম্পিউটার আসলে এটার আন্ডারে পড়বে না, কারণ ও তো কোনো একটা পার্টিকুলারের জন্য এক্সপার্ট না। সুপার কম্পিউটারে যেটা হয়, তার ক্যাপাসিটি অনেক হাই থাকে, তার বাস স্পিড অনেক হাই থাকে, সে কমপ্লেক্স সলিউশন অনেক সহজে করতে পারে। বাট একটা পার্টিকুলার পারপাসে যখন সে এক্সপার্ট হবে ওইটাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলতে পারি। মানে আমরা স্যার ওই যেরকম যে একটু আগে বললাম যে স্পেল ম্যাথমেটিক্যাল কারেক্টর, সংক্ষেপে। কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ডিসিশন গুলো দেয় ওইখান থেকে সুপার কম্পিউটার, তো ওটা তো একটা স্পেসিফিক হ্যাঁ ধরেন ম্যাথমেটিক্স। এমন 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 হতে পারে যে সে হলো অ্যারোনটিক্যাল বিষয়ে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, যে অ্যারোনটিক্যাল টাইপের বা এই অ্যারোনটিক্যাল জগতে সমস্ত প্রশ্নের উত্তর এখানে পাওয়া যায় বা প্রবলেমের সলিউশন পাওয়া যায়, তাইলে ওইটা অ্যারোনটিক্যাল রিলেটেড এক্সপার্ট সিস্টেম। বা যদি আমরা অন্য কোনো সেক্টরের কথা বলি, সেই সেক্টরে যদি সে এক্সপার্ট হয় তাহলে ওইটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এরপর আছে আমাদের লার্নিং সিস্টেম। এটা তো নাম থেকেই আমরা একটা আইডিয়া করতে পারি, জাস্ট আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য বললাম যে লার্নিং সিস্টেমটা তাহলে কি হতে পারে। অনলাইন ডিকশনারি এগুলো। অনলাইন ডিকশনারি লার্নিং সিস্টেম হতে পারে, বাট অনলাইন ডিকশনারিতে গিয়ে আমরা কি করি, ওয়ার্ড শিখি, কোনো সব কিছু শেখা যায় না। তাহলে এমন একটা পোর্টাল হওয়া উচিত যে পোর্টালে আসলে আমরা
ওই টপিক্সটার উপরে নিজেরা লার্নিং করে নিজেরা ডেভেলপ করতে পারবো। তাহলে একটা কমন প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা স্পেসিফিক ওয়েতে আমাদের নলেজ ডেভেলপ করতে পারবো, কারণ ওয়ার্ড এই ডিকশনারি লার্নিং থেকে যে শুধু আমাদের ওয়ার্ড অনেকগুলো ভোকাবুলারি শেখা যায়। সরি, বুঝতে পারিনি, আবার একটু যদি খেয়াল করে বলেন। যেটা আমরা অনেকগুলো করেছিলাম, যারা ই লার্নিং কি মানে বিভিন্ন হয়তো অডিটের উপরে বা এর পরবর্তী আমাদের যেমন অ্যাকাউন্টিং জি জি জি, অনেক যদি বিষয়ের উপরে যদি আমরা কোনো ই লার্নিং কোর্সগুলো অটোমেটেড, করেছি, এটা কি এটার মধ্যে পড়বে? হ্যাঁ যেগুলো পড়বে, করে যদি আমরা কোনো অটোমেটেড প্রসেস থাকে যেটার মাধ্যমে আমরা অডিটিং শিখতে পারি, তাহলে হচ্ছে ওইটা আমাদের ই লার্নিং প্রসেস। তবে এটা সিস্টেম হইতে হবে, কোনো পার্ট হইলে হবে না, একটা কমপ্লিট পিকচার থাকতে হবে আমাদের। জি স্যার, এরকমই ছিল। ফাইনালি আবার আমাদের মানে এটার উপর একটা এক্সাম দিতে হয় এবং তারা একটা মার্কিং করে এবং ওটার জি উপর সার্টিফিকেট। জি, যদি একটা কমপ্লিট পিকচার থাকে তাহলে সম্ভব। স্যার কারণ সিস্টেম হইতে হলে আসলে আমরা অনেক আগেই আলোচনা করছি, সিস্টেমের একটা কম্পোনেন্ট থাকবে এবং একটা বেসিক পারপাস ওরিয়েন্টেড হবে। কোনো পারপাস নাই, আমরা লার্নিং করলাম, তাহলে ওটা হবে না আর কি। এরপরে আছে আমাদের ফুজি লজিক। আগে এইটার মিনিংটা আমরা বোঝার চেষ্টা করি, এই ফুজি লজিকের মিনিংটা কি। মানে মাল্টিপল পসিবল ভ্যালুজ যেখানে থাকে, ওইখানে যখন আমরা কোনো অ্যাপ্রোচ অনুযায়ী ভ্যালু প্রসেসিং করি এবং মাল্টিপল পসিবল ট্রুথ ভ্যালু অথবা প্রসেস ডাটা পাওয়া যায়, যেটা সেম ভ্যালুতেই আবার রিপ্রেজেন্ট করে, ওটা হচ্ছে আমাদের ফুজি লজিক। এবং এইটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যবহার করা হয় এয়ারক্রাফটে, স্যাটেলাইটে, বা হচ্ছে যে স্পেসশিপ পরিচালনার ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে। এবং এখানে অনেক ধরনের ভ্যারাইটি দেওয়া থাকে, ইন্ডাস্ট্রি ডাটা থাকে ইনক্লুডিং ডোমেস্টিক, তারপর হচ্ছে যে অটোমেটিক সিস্টেম, দুইটার একসাথে কম্বিনেশনটা হচ্ছে আমাদের এই ফুজি লজিক। স্যার আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, আমি আবার মানে আগের পয়েন্টে যেতে চাচ্ছি, এক্সপার্ট সিস্টেম। স্যার আমাদের যেটা অটো পাইলট যে সিস্টেমটা, এটা কি এক্সপার্ট সিস্টেমের মধ্যে পড়বে? অটো পাইলট সিস্টেমটা এক্সপার্ট সিস্টেমের মধ্যে পড়বে না, ওটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। কারণ ও ও ওই অটোমেটিক সিস্টেমের বাইরে আর কিছু করতে পারবে না। এক্সপার্ট হইতে পারো তখন যদি সে নিজে নিজেই পার্কিং করতে পারে, নিজে নিজেই পরিচালনা করতে পারে, তাহলে ওইটা এক্সপার্ট সিস্টেমের মধ্যে পড়বে। কারণ ও তো নিজে নিজে পার্কিং করতে পারবে না, নিজে নিজে শুধু পরিচালনা করতে পারবে, ওই পার্টটুকু আবার একটা গ্যাপ হয়ে যায়। এক্সপার্ট হইতে হলে ওই ওই বিষয়ের সবকিছুই তার কমপ্লিট থাকতে হবে, কারণ পাইলটের হেল্প ছাড়া তো আর বাকি কাজটুকু করা যায় না। স্যার থ্যাংক ইউ স্যার। ইন দ্যাট কেস টেসলা যেটা সেলফ ড্রাইভিং সিস্টেম যেটা এটা আমি বুঝতে পারিনি আসলে, একটু আপনার ভয়েসটা ক্লিয়ার টেসলা না। আমি অ্যাকচুয়ালি গাড়িতে টেসলার যেটা সেলফ ড্রাইভিং সিস্টেম স্যার অন্য কেউ টেসলা একটু হেল্প করবেন আমাকে? স্যার আমি চ্যাটে দিচ্ছি জি জি জি, ঠিক আছে। মানে সরি, আপনার ইয়েটা একটু ক্লিয়ার না, তো এই জন্য আমরা বুঝতে পারিনি, আমরা ওটা দেখে উত্তর করছি। স্যার উনি বলছে টেসলার যে গাড়িটা ওইটা কি অটো মানে এক্সপার্ট সিস্টেম? ও টেসলা সেলফ ড্রাইভিং, এটা মনে হয় ইন্টেলিজেন্ট সিস্টেম হইতে পারে, এটা এক্সপার্ট সিস্টেম না। আমি একটু, এটা আমার জানা নেই, একটু দেখে বলতে হবে, মানে প্যারামিটার গুলো চেক করতে হবে, যে এক্সপার্ট সিস্টেম হওয়ার কিছু প্যারামিটার আছে, ওই প্যারামিটার গুলো চেক করলে এটা বলা যাবে। কারণ ওটার আবার মানে প্যারামিটারের মধ্যে দেখা যায় যে রুল বেসড কিছু মেথড আছে, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড আছে, ওইটা চেক করলে বলা যায়। আমরা এই প্রশ্নটা পরে উত্তর করি, ভুল হয়ে যেতে পারে, হইতে পারে টেসলাটা এক্সপার্ট। আচ্ছা, এরপরে আছে আমাদের জেনেটিক অ্যালগোরিদম, এরপর আছে নিউরাল নেটওয়ার্ক। জেনেটিক অ্যালগোরিদমের পার্ট আর নিউরাল নেটওয়ার্ক পার্ট দুইটাই আসলে আমাদের টেকনোলজি এবং সায়েন্স রিলেটেড নিয়ে কাজ করে। এবং লাস্ট হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টস। আরেকটা মেসেজ আসছে মনে হয় আমাদের চ্যাটে। তো এগুলোর জন্য আসলে প্রচুর সফটওয়্যার রিসোর্সের প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, কারণ প্রত্যেকটা আসলে এক একটা অল্টারনেটিভকে নিয়ে কাজ করে।
তো জেনেটিক অ্যালগরিদমকে অনেক জায়গায় দেখছি সংক্ষেপে জিএ বলে। জিএ বললে আমরা ওটাও জেনে নিব যে জেনেটিক অ্যালগরিদম এ মেথড ফর সলভিং বোথ কনস্ট্রেইনড অ্যান্ড আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম। তাহলে যেগুলো হচ্ছে আমার কনস্ট্রেইন রিলেটেড প্রবলেম অথবা যেগুলো অপটিমাইজ প্রবলেম, সেগুলো সলভ করার জন্য কতগুলো সিলেকশন প্রসেস এবং মিমিক্স বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন ব্যবহার করা হয়। তো এই ইভ্যালুয়েশনের জন্য কতগুলি কি থাকে, ছবি থাকে, আমি একটু দেখাই, এর আগে ছিল তাহলে বোঝা যায়। এই যে এই টাইপের গুলো। তো এরকম যখন কোনো কিছু দিয়ে ওই অ্যালগরিদম গুলোকে সলভ করার চেষ্টা করে, ওটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। এরপর আছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আগে নিউরালের মিনিংটা আমরা যদি একটু ক্লিয়ার বুঝি, এইটা আসলে সফটওয়্যার আমার যে লার্নিং প্রসেসটা বা আমাদের যে প্যাটার্নটা এটাকে সে রিকগনাইজ করতে পারে, মানে আমাদের যে নিউরোলজি সেটাকে যখন রিকগনাইজ করতে পারে, এই পার্টটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব ইম্পর্টেন্ট একটা মেথড। এইটা আমাদের কম্পিউটার এবং ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে সহযোগিতা করে এবং এটা হিউম্যান ব্রেইনের মাধ্যমে ইন্সপায়ার্ড। মানে হিউম্যান ব্রেইন যেমন অটোমেটিক ক্যালকুলেট করতে পারে কোন সময় যোগ করা লাগবে কোন সময় বিয়োগ করা লাগবে, সে নিজে থেকেই জানে, বা অন্য যে কোনো ফাংশন নিজে থেকেই বুঝতে পারে ফর দেয়ার আইসাইট, মানে এটা দেখে নিজে থেকেই লার্নিং অনুযায়ী সে রিয়েক্ট করতে পারে। এই নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমনভাবে ডিজাইন করা হয়েছে যে সে লাইক হিউম্যান যে বিহেভিয়ার করে এরকম সে বিহেভ করতে পারে, তার মতো করে ডাটা প্রসেস করতে পারে, অ্যানালাইসিস করতে পারে এবং রিপ্লাই করতে পারে, ইন্সপায়ার্ড বাই হিউম্যান ব্রেইন। তাহলে এটার যদি আমরা একটা এক্সাম্পল বলি, নিউরাল নেটওয়ার্কের এক্সাম্পল হচ্ছে যে আমরা ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন যেমন মানুষ যেমন একটা চেহারা দেখলে বলতে পারে ওর নাম কি বা তার বা কি পরিচয় বা তার প্রোফাইলটা কি, এরকম আমাদের কম্পিউটার বা ইন্টেলিজেন্ট সিস্টেমে যখন আমাদের কোনো ফেস রিকগনাইজ করা হয় বা আরেকটা কি বলে ফেসিয়াল রিকগনিশন থাকে বা হচ্ছে হ্যান্ড রাইটিং রিকগনিশন থাকে বা বায়োমেট্রিক রিকগনিশন থাকে, তখন সে ওইটা দেখে বুঝে বলতে পারে যে এটা কোন প্রোফাইল বা কোন পার্সনের ডিটেইল। আমরা যেমন কারোর চেহারা দেখে বলতে পারি যে এটা অমুক নাম অমুক ব্যক্তি, এরকম কম্পিউটারও আসলে আমাদের ফেস রিকগনিশন করে আমাদের ডিটেল প্রোফাইল বা আমাকে অ্যাক্সেস দিতে পারে আর কি। স্যার তাহলে ওসিআর ওএমআর এটার ইয়ে হইতে পারে না এক্সাম্পল? ওসিআর ওএমআর হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে হইতে পারে, রিকগনিশনের ক্ষেত্রে হইতে পারে। এবং এখন তো আমরা যে স্মার্টফোনে ফেস রিকগনিশন বা ইয়ে তো আমরা ব্যবহার করি আসলে। ফাইনালি আমাদের এখানে আছে ইন্টেলিজেন্ট এজেন্ট। ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে একটা প্রোগ্রাম বা ডিসিশন মেকিং সার্ভিস বেসড এনভায়রনমেন্ট দ্যাট ইউজার ইনপুট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। কারণ ইউজারের ইনপুট এবং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে সেই এনভায়রনমেন্টটাকে ডিজাইন করে নেয়। তাহলে তার ক্যাটাগরিটা এমন থাকে যে সে এর আগের যে বিহেভিয়ারগুলো দেখেছে ওইটা অনুযায়ী সে এক্সপার্ট সিস্টেমে ডেভেলপ করে নেয় এবং তার ইন্টেলিজেন্ট ওয়েতে সে একই জিনিস বারবার রিকগনাইজ করতে পারে এবং রিপ্রেজেন্ট করতে পারে। ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রে কিছু প্রিন্সিপাল থাকে, যেমন সেই কনটেক্সট অ্যানালাইসিস করে, টাইম অ্যানালাইসিস করে, প্লেস অ্যান্ড আদার এনভায়রনমেন্টাল ইস্যুস, এইগুলো সব অ্যানালাইসিস করে তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট তার রিপ্লাই বা ইনফরমেশনটা প্রোভাইড করে। তাহলে ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল আনতে পারি তাহলে আমাদের আরেকটু মনে থাকবে, বুঝতে সহজ হবে। ইন্টেলিজেন্ট এজেন্টের আমরা দুই একটা এক্সাম্পল খুঁজি, খুব সহজ। আমরা গুগলের ক্ষেত্রে দেখি, তারপর হচ্ছে অ্যালেক্সা, তারপরে আইফোনের ক্ষেত্রে সিরি, তারপরে এর আগে ছিল কর্টানা, এরকম যে বিভিন্ন ধরনের অটোমেটিক এজেন্ট আছে যারা রেসপন্স করতে পারে। অ্যালেক্সাকে যে কোনো প্রশ্নগুলো উত্তর দিতে পারে তার ইন্টেলিজেন্ট এজেন্ট থেকে, সে তার ইনফরমেশন থেকে এগুলো কনফার্ম করে তারপরে সে রেসপন্সটা করে আর কি।
গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্স নাকি? তাহলে কগনিটিভ সায়েন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে কয়েকটা আমরা এখানে দেখলাম, এগুলো আমরা একটু বেসিক ক্লিয়ার হলাম। পাশাপাশি হচ্ছে সেকেন্ড ধাপে আছে রোবোটিক অ্যাপ্লিকেশন, এখানে আছে ভিজুয়াল পারসেপশন, তারপরে ট্যাকটিলিটি, ডেক্সারিটি, লোকোমোশন, নেভিগেশন। আমার মনে হয় যে টেসলাটা নেভিগেশনের মধ্যে পড়তে পারে, কারণ এটা তো রোবোটিক অ্যাপ্লিকেশন, কারণ টেসলা কিন্তু রোবোটিক বেসড গাড়ি। ওরা হচ্ছে নেভিগেশনকে মার্চ করেই গাড়ি পরিচালনা করে, কোথায় যাবে কিভাবে যাবে নেভিগেশন থেকেই পরিচালনা করে। তারপর আছে আমাদের ভিজুয়াল পারসেপশন। এটার মিনিংটা কি আমরা বুঝতে পারছি? আমরা আগে এগুলো টপিকস গুলো বুঝে নিচ্ছি, কারণ পরবর্তী যখন আমরা টপিকস এর ভিতরে পড়তে যাব তখন আমাদের সহজ হবে পড়তে বুঝতে। Sir, visual perception যেমন গুগল ইজ একটা গুগল লেন্স, যে আমরা একটা ছবি তুলে গুগলে দিলে গুগল ইদার ওটাকে ট্রান্সলেট করতে পারে, ওর ওই মানে লাইক ওই ছবির উপর বেস করে সার্চ রেজাল্টস দিতে পারে। ওইটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের পার্টে চলে গেল। বাট আমরা যদি শুধুমাত্র পারসেপশনের কথা বলি, ভিজুয়াল পারসেপশন, তাহলে অ্যাবিলিটি টু পারসিভ আওয়ার সারাউন্ডিং থ্রু দ্য লাইট অ্যান্ড এন্টার আওয়ার আইস। মানে আমরা যখন কোনো কিছু দেখে বুঝতে পারি এটার চারদিকে কি আছে। রোবটও এরকম, তার সারাউন্ডিংয়ে তার ওই ক্যামেরা দিয়ে দেখে সে বুঝতে পারে যে তার সারাউন্ডিংয়ে কি কি আছে, ওই পরিবেশে তাকে কি রিয়েক্ট করতে হবে বা কি করতে হবে। এই পার্টটুকু যেমন কালার, প্যাটার্ন, স্ট্রাকচার, তারপর হচ্ছে ওইখানকার এনভায়রনমেন্ট, লাইটিং, এই সব কিছু দেখে সে আসলে তার মতো করে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চিন্তা করে নেয়। এই পার্টিকুলার পার্টটা হচ্ছে ভিজুয়াল পারসেপশন। এবং ভিজুয়াল পারসেপশনের ক্ষেত্রে কম্পিউটার যেটা করতে পারে, ওই সারাউন্ডিংটাকে ইন্টারপ্রিট করতে পারে, ইন্টারপ্রিট করে সে রাইট করতে পারে, ইনফরমেশন ক্যাপচার করে তার রিকোয়ার্ড ডাটাবেজে প্রোভাইড করতে পারে, বা ইউজারকে ইনফর্ম করতে পারে। এই ধরনের কাজগুলো হচ্ছে ভিজুয়াল পারসেপশনের কাজ। তাহলে আমরা যদি একটা দুইটা এক্সাম্পলের কথা চিন্তা করি, এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল অফ ভিজুয়াল পারসেপশন। স্যার সোলার লাইট কি হতে পারে? লাইটিং এর উপর নির্ভর করে যে অফ এন্ড অন হয়। হইতে পারে, যদি সোলার লাইট আসলে আমার ডে টাইমে অফ থাকে আর নাইট টাইমে ওপেন হয়, তাহলে সে ওই সময়ের এনভায়রনমেন্ট দেখে তার ইউজার ডেফিনেশন চেঞ্জ করতে পারে এবং সে তার ফাংশনগুলিকে অ্যাক্টিভ করতে পারে। জি স্যার, আমরা সেই তো স্যার, দেখি বলে। মদিনায় যে লাইক হিউজ আমব্রেলাস গুলো আসে, যখন লাইক রোদ উঠে তখন ওরা ওপেন হয়ে যায়, এবং যখন নাইট টাইম হয় তখন ওরা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। যদি অটোমেটিক হয় তাহলে এটা ভিজুয়াল পারসেপশনের একটা পার্ট। বাট আমরা চেষ্টা করছি হচ্ছে ক্যামেরা বেস, যেটা আর কি, মানে আমাদের কিন্তু রোবোটিক যেহেতু ওই ইয়েতে, তো রোবোটিক না থেকে হয়তো অন্য কোনো ফাংশন থাকতে পারে, সুইচ অন অফ টাইপের। বাট আমাদের অ্যাপ্লিকেশন তো রোবোটিক, এই জন্য আমরা মদিনার ওইটাকে এক্সাম্পলে না এনে আমরা যদি অন্য ডিটেইল এক্সাম্পলে আসি এটা ভালো হবে, কারণ ওইটাতে দেখা যাবে যে হয়তো অন অফের জন্য কোনো সুইচ আছে, বা হয়তো ডে লাইটের কারণে, যেমন ওই যে কি আমাদের এখন পাওয়া যায় মোশন সেন্সর লাইট, বাট এটা তো রোবোটিক কিছু না। ওইরকম এখানে যেহেতু রোবোটিকের আমরা আন্ডারে দেখতেছি, তাহলে রোবোটিক ব্যাপারগুলোকে এখানে পারসেপশনে নিয়ে আসা, মানে আমাদের পড়ার সুবিধার জন্য বা আমাদের এই টপিকসকে হাইলাইট করার জন্য। বাট ওইগুলো হইতে পারে, ওটাও রোবোটিকে চলতে পারে, আমার জানা নেই। তাহলে আমাদের রিয়েল লাইফে যেগুলো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড বা স্পন্সর ওরিয়েন্টেড বা হচ্ছে কি লাইট অবজেক্ট বা ওই এনভায়রনমেন্ট, এই সবগুলি হচ্ছে আমাদের ভিজুয়াল পারসেপশনের একটা পার্ট। তাহলে আমরা পরেরটা একটু জানি, টেকটালিটি।
এটার পার্টটা হচ্ছে আমরা যদি কোনো কিছু স্পর্শ করি দেখি তখন আমরা কি করি, টাচ করে বুঝতে পারি। তাহলে রোবট যেটা করে, রোবটের যে হ্যান্ডস থাকে সেটাতে টাচ করে সে তার ফিলিংটা বুঝতে পারে যেটা আসলে কি প্রোডাক্ট, কি জিনিস, যদি তাকে আসলে ওইভাবে ডেভেলপ করা হয়ে থাকে। তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে যে কোনো কোয়ালিটি বা কোনো ইনফরমেশন বা কোনো সাবস্টেন্সকে দেখে টাচ করে বুঝে যে ফিলিংটা হয় রোবটের, এটা হচ্ছে রোবটের ট্যাকটিলিটি। স্যার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কি এটার মধ্যে পড়বে? ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না, এটার মধ্যে পড়বে হচ্ছে রোবট যখন কোনো কিছু প্রোডাক্ট ধরে ওটার উপর অ্যানালাইসিস করতে পারে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আবার ওই আমাদের হিউম্যান ইয়ার ক্ষেত্রে চলে আসে বায়োমেট্রিকে। বা যদি এমন করে আমরা বলতে পারি যে কোনো কিছু সাবস্টেন্স দেখার পরে ওটার যে অ্যাক্টিভিটি হয়। আর ডেক্সটারিটির ক্ষেত্রে হচ্ছে রেডিনেস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যেমন আমাদের যদি কোনো রোবটের সামনে মোশন সেন্সর দেওয়া থাকে যে কতটুকু ডিস্টেন্স মেনটেন করা লাগবে, সে ওই ডিস্টেন্সটুকু দেখে তার মতো করে সে তার ন্যাচারাল বা তার যেটা সাবস্টেন্স চেঞ্জ করার দরকার সে তার পজিশনটা চেঞ্জ করে ওই নির্দিষ্ট পজিশনে মেনটেন করে বা তার ডিস্টেন্সটা মেনটেন করে। তাহলে ওইখানে যে সে কতটুকু দূরত্বে থাকবে, কতটুকু কাছে থাকবে, এই যে ডেক্সটারিটি বা এই যে গ্যাপটা, ডেভিয়েশনটা দিয়ে দেওয়া থাকে, এই পার্টটুকু রোবোটিক সায়েন্সের ক্ষেত্রে রোবট এটা মেনটেন করে। এটা অ্যাবিলিটি থেকে করে, তার ট্যালেন্ট থেকে করে, প্রফিসিয়েন্সি বা ওই এলাকার অ্যাটিটিউড দেখে করে। এগুলো সবই রোবোটিকের পার্ট। এরপর আছে লোকোমোশন। একটু আগে তো আমরা লোকোমোশন নিয়ে আলোচনা করছিলাম, কতগুলো এক্সাম্পল আসলো গাড়ির ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে। The locomotion is the method of moving an object or place, around the place. তাহলে রোবট যখন একটা প্লেস থেকে আরেকটা প্লেসে মুভ করে, সে তার লোকোমোটিভ থিওরি ব্যবহার করে সে মুভ করে, তার সারাউন্ডিং এ সবকিছু দেখে তারপরে মুভ করে। আর যখন হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে জিপিএস বা তার নেভিগেশন বেস করে যায়, ওই পার্ট হচ্ছে নেভিগেটিং অ্যাবিলিটি অফ রোবোটিক অ্যাপ্লিকেশন। তাহলে লোকোমোশনের পার্টটা হচ্ছে মুভিং ওয়ান প্লেস টু অ্যানাদার। Locomotion is the method of moving from one place to another place, mechanism by using technology. স্যার রোবট ভ্যাকিউম যে স্যার এটা কি এইটার আন্ডারে পড়বে স্যার? রোবট, ভ্যাকিউম ক্লিনার স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ সে তো তার মুভমেন্ট চেঞ্জ করতেছে, তার পজিশন চেঞ্জ করতেছে। আবার ওই ভ্যাকুয়াম ক্লিনার যদি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কাজ করে যেটাতে জিপিএস এনাবল বা নেভিগেশন এনাবল, যে এই এরিয়ার মধ্যে সে শুধু কাজ করবে, এর বাইরে যাবে না, তাহলে নেভিগেশনটাও এর সাথে কাজ করতে পারে। মানে তাকে একটা নির্দিষ্ট রুট চিনিয়ে দেওয়া, ওই রুটের মধ্যে সে কাজ করবে। থ্যাংক ইউ স্যার। আর পরের পার্টে আছে আমাদের ন্যাচারাল ইন্টারফেস অ্যাপ্লিকেশন। ন্যাচারাল ইন্টারফেসের ক্ষেত্রে কয়েকটা পার্ট, একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, মাল্টিসেন্সরি ইন্টারফেসেস, ভার্চুয়াল রিয়েলিটি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যে কথা বলি বা আমরা যে ভাষায় কাজ করি এই ভাষাকে রিকগনাইজ করা। মানে রোবট রোবটের ভাষায় কথা বলবে কিন্তু সে আমাদেরগুলোকে রিপ্লাই করতে পারবে। আবার আমরা যে কথা বলছি এটাকে সে রিকগনাইজ করতে পারবে যে আমরা কি মেসেজ দিচ্ছি, কি ইনস্ট্রাকশন দিচ্ছি, যদি আমরা আসলে তার ল্যাঙ্গুয়েজটাকে, সরি আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আগে থেকেই তাকে শিখিয়ে রাখি। যেমন স্যার সিরি, গুগল জি। অ্যাসিস্ট। তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের আমরা যদি দু একটা এক্সাম্পল বলতে পারি আমাদের বুঝতে সহজ হবে। Text to speech, sir.
টেক্সট টু স্পিচ হচ্ছে আমাদের স্পিচ রিকগনিশন, জাস্ট পরের ধাপটা। এটা আসলে আমরা যে কমিউনিটিতে কাজ করি বা যে কমিউনিটিতে আছি, ওই কমিউনিটির যে ল্যাঙ্গুয়েজ, হিউম্যান কমিউনিটির যে ল্যাঙ্গুয়েজ, এটা যখন সে করতে পারে, রিকগনাইজ করতে পারে, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর আমরা যখন কথা বলি, সে রিকগনাইজ করে, এটা হচ্ছে স্পিচ রিকগনিশন। যেমন একটু আগে বললেন স্পিচ টু টাইপিং অর SMS। এরপর আছে আমাদের মাল্টি সেন্সরি ইন্টারফেস। মাল্টি সেন্সরি ইন্টারফেসটা হচ্ছে আমরা যেরকম মানুষরা কি করি, 5টা সেন্সের ইন্দ্রিয় আছে আমাদের, এটা ব্যবহার করে আমরা সবকিছু বুঝতে পারি, কাজ করতে পারি। কম্পিউটারকেও এমনভাবে একটু ট্রাইন আপ করা হয়েছে যে এই সেন্সরিগুলো ইউজ করে তারাও কাজ করতে পারে। মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি সেন্সোরিয়াল ডিজাইন তাদেরকে শিখিয়ে দেওয়া হয় আগে থেকেই। ওইটার ভিত্তিতে তারা আসলে রিয়েক্ট করে, মুভ করে, রেসপন্স করে, অথবা হচ্ছে যে তার যে টাস্ক আছে টাস্কটা পারফর্ম করে। তাহলে ওই আমাদের কি কি আছে, একটা হচ্ছে সাইট, সাউন্ড, টাচ, তারপর আছে স্মেল অ্যান্ড মোশন বা টেস্ট। এই যে আমাদের যে বিভিন্ন সেন্স গুলো আছে, সেন্সর এরিয়াগুলো আছে, এইগুলো কম্পিউটারও আসলে রিকগনাইজ করতে পারে। বা এমন হতে পারে, বলতে পারি আরেকভাবে, যে এটা হচ্ছে ইনভলভিং মোর দেন ওয়ান সেন্স, মানে একটা শব্দ বা একটা সেন্সে সে কাজ করবে না, একের অধিক সেন্স নিয়ে তারপরে সে রিয়েক্ট করবে বা তার রেসপন্সগুলো বিহেভ করবে। ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে একটা এমন পজিশন যেখানে আসলে আমরা ভার্চুয়াল জগতে থেকে রিয়েল ফিলটা পেতে পারি, এবং এটার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন হয়, মানে অপটিমাইজ কি অপটিক্যাল বেসড মিডিয়া প্রয়োজন হয়, যেখানে আমাদের আইসাইটটা কাজ করে ভার্চুয়াল রিয়েলিটি পাওয়ার জন্য। সংক্ষেপে ভার্চুয়াল রিয়েলিটিকে ভিআর বলে। ভিআর এর মাধ্যমে আমরা সিমুলেটেড এক্সপিরিয়েন্স পেয়ে থাকি, যেখানে আমরা সব ধরনের পজিশন, 3D ভিউ, 4D ভিউ এবং রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে ভিআর এর ক্ষেত্রে কি হয়, একটা কম্পিউটার জেনারেটেড এনভায়রনমেন্ট থাকে, যে এনভায়রনমেন্টের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দেয় এবং আমরা তখন রিয়েলিটি ফিল করতে থাকি, বাট আমরা থাকি আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তার মানে আমরা যদি কোনো ভিআর ইনেবলড ডিভাইস ব্যবহার করি চোখে, এবং আমরা কোনো সমুদ্রের ভিউ ওই ভিআর এর মধ্যে দেখতে থাকি, তখন আমাদের রিয়েল লাইফ ফিলিংটা হবে যে আমরা আসলে কোনো সমুদ্রের পাড়েই আছি, কারণ ওই ওয়েভগুলো আমাদের চোখের সামনে খুব রিয়েলিটিতে থাকবে, ওয়েভ, সাউন্ড, মুভমেন্ট, মোশন সবকিছু তখন আমাদেরকে ভার্চুয়ালি রিয়েল লাইফ ফিলটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এক্সপার্ট সিস্টেম নিয়ে অনেক প্রশ্ন করেছি, কারণ স্যার এক্সপার্ট সিস্টেম নিয়ে, জি বলেন। স্যার এখানে ভার্চুয়াল রিয়েলিটিতে এক্সরে লাইক ভিশনের যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই একটু ক্লিয়ার করবেন যে এখানে আসলে এক্সরে এর সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যাপারটা, এটা কিভাবে লিঙ্ক আপ করা হয়েছে? ভার্চুয়াল রিয়েলিটির সাথে এক্সাম্পলটা কিসের? এক্সরে। এক্সরে এক্সরে ভার্চুয়াল রিয়েলিটি না, এটা আমরা কোথায় পেলাম? এই যে বইয়ের মধ্যে লেখা আছে, আপনি যে পেজটা পড়াচ্ছেন ওইটারই নিচে ইনফরমেশন এর নিচে যে ভার্চুয়াল রিয়েলিটি রোবোটিক্স।
এই আমাদের এই বইতে পেজ নাম্বারটা একটু বলবেন? স্যার আপনি যে পেজে আছেন ওই পেজের নিচে এই যে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নিচে। না, এটা এইখানে ভার্চুয়াল রিয়েলিটি কই? ইন্টেলিজেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট, কম্পিউটার ইন্টারফেস। স্যার এই যে থার্ড হ্যাঁ, ওয়ানটা 3 হ্যাঁ, নম্বর। হ্যাঁ এটার কথা বলছেন? জি স্যার। না, শুধু এক্সরে না, এক্সরে লাইক ভিশন। কারণ শুধু এক্সরে ফিল্ম যেটা ওইটা হলে ভার্চুয়াল রিয়েলিটি হবে না। যদি এক্সরে লাইক ভিশন হয় তাহলে হচ্ছে এখানে এটা বলছে যে এক্সরে লাইক vision enabled by enhanced reality visualization that allows brain surgeons to see through intervening tissue to operate, monitor and visual evaluate disease progression। কারণ ওরা যখন ওই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তখন আমাদের ওই এক্সরের মাধ্যমে ভিতরে সবকিছু দেখতে পারে এবং টিস্যু বা ভিতরের যে অপারেশনাল আইটেমগুলো ইন্টারভেনিং সবকিছু দেখতে পারে। এটা শুধু এক্সরে ফিল্মটা না, এটা পুরো ম্যাথোলজি একসাথে আর কি। কারণ আমরা যখন এক্সরে করি তখন কি করি, আমাদের শরীরের বাইরের থেকে ভিতর অংশকে তারা তুলে নিয়ে আসে। তো ওই যে আমরা ছবি যেটা দেখি এক্সরে ফিল্ম ওই পার্টটুকু না, এটা পুরো কি বলে ইন্টারনাল পার্টটা যেখান থেকে আমরা আসলে ভিউটা পেয়ে যাই। স্যার মানে লাইভ এক্সরে লাইক ভিশন না, আর কি লাইভ স্যার। এক্সরে, জি লাইভ এক্সরে, শুধু মানে এক্সরে ফিল্ম ডাক্তার সাথে সাথে এক্সরে মতন দেখে দেখে ও অপারেট করতে পারবে। অপারেট করতেছে, জি। কারণ আমাদের বডির ভিতরে কি আছে উনি ভিতরেরটা দেখতেছে আর কি। জি স্যার। কারণ শুধু ফিল্মটা না, ওই জন্য আমি এক্সরেটা নিয়ে কনফিউজ ছিলাম যে এক্সরেটা কি আসলে। তো আমরা এক্সপার্ট সিস্টেম নিয়ে অনেক আলোচনা করছি, দেখছি যে এক্সপার্ট সিস্টেম অনেক প্রশ্নও আসে। সেজন্য আমরা এক্সপার্ট সিস্টেমের উপর আরেকটু সময় দিই। নিচে আমাদের একটা ইয়ে আছে যেখানে এক্সপার্ট সিস্টেমের, নাকি নিচে না উপরে, একটা এক্সপার্ট সিস্টেমের টেবিল দেয়া আছে। এই যে এই অংশটুকু এক্সপার্ট সিস্টেমের কতগুলি কম্পোনেন্ট আছে বা এক্সাম্পল আকারে আমরা অ্যাপ্লিকেশন নিতে পারি। ডিসিশন ম্যানেজমেন্ট, ডায়াগনস্টিক, ট্রাবল শুটিং, তারপরে ডিজাইন কনফিগারেশন, সিলেকশন, ক্লাসিফিকেশন, প্রসেস মনিটরিং। এই যে বিভিন্ন পার্টগুলো, এগুলো আবার কতগুলো নিচে এক্সাম্পল দেওয়া আছে। আমরা দেখছি এখান থেকে অনেক সময় প্রশ্ন আসছে। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমের এই পার্টগুলো বা আমাদের এই এক্সপার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পার্টগুলো এখানে কাজ করতেছে। যে সিস্টেম দ্যাট অ্যাপ্রাইজেস সিচুয়েশন অর কনসিডার অল্টারনেটিভ and make recommendation based on criteria supplied during the discovery process। তাহলে লোন পোর্টফোলিও অ্যানালাইসিস, তাহলে কিভাবে আমরা এটা পেয়ে যাই, যখন আমরা কোনো ব্যাংকে থেকে লোন নিতে চাই বা ইনস্টিটিউট থেকে লোন নিতে চাই তখন আমরা ওই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখি যে আসলে আমার অপটিমাম লোন কত টাকা লাগবে, কত মাস আমি পরিশোধ করতে চাই। দেখে আমি একটা অ্যানালাইসিস করি যে আমার আসলে রিপেমেন্টের মিনিমাম রিকোয়ারমেন্ট কত। তখন আমার একটা ক্যাপাসিটি হয় যে আমি আসলে মান্থলি 30,000 টাকা হয়তো রিপেমেন্ট করতে পারবো। আমার 10 লাখ টাকা লোন লাগলে এটার মেয়াদ কতদিন করলে আমি আসলে আমার অপটিমাম রিপেমেন্ট এনশিওর করতে পারবো। এইগুলো আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সাপোর্ট করে বা ডিসিশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাপোর্ট করে। এমপ্লয়ি পারফরমেন্স ইভালুয়েশন, তারপর ইন্স্যুরেন্স আন্ডাররাইটিং, ডেমোগ্রাফিক ফরকাস্ট, মানে আমরা বিভিন্ন এরিয়ার তথ্য দেখে ওই এরিয়াতে ডেনসিটি, পপুলেশন, ওইখানকার ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট, ওইখানকার লোকাল অথরিটি সবকিছু জেনে আমরা একটা ফরকাস্ট করতে পারি, ডেমোগ্রাফিক। এরপর আছে ডায়াগনস্টিক ট্রাবল শুটিং, সিস্টেম দ্যাট এন্টার্স আন্ডারলাইং কজেস ফ্রম রিপোর্টেড সিমটমস অ্যান্ড হিস্ট্রি। একটু আগে যেটা বলছিলেন যে আমরা যখন ডায়াগনোসিস করি তখন একটা রেঞ্জ দিয়ে দেয়, ওই রেঞ্জটাই হচ্ছে আমাদের রিপোর্টেড সিমটমস, মানে এই থেকে এর মধ্যে হইলে সে কি প্রবলেম হবে এটার একটা নিচে তালিকা দেওয়া থাকে, তালিকা অনুযায়ী সে রিপ্রেজেন্ট করে। ডিজাইন কনফিগারেশন, কম্পিউটার অপশন ইনস্টলেশন, তারপরে ম্যানুফ্যাকচারাবিলিটি স্টাডিজ, কমিউনিকেশনস নেটওয়ার্ক এবং অপটিমাম অ্যাসেম্বলি প্ল্যান।
এরপর আছে সিলেকশন ক্লাসিফিকেশন, ম্যাটেরিয়াল সিলেকশন, তারপরে হচ্ছে ডিলিংকুয়েন্ট অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন, ইনফরমেশন ক্লাসিফিকেশন, সাসপেক্ট আইডেন্টিফিকেশন। প্রসেস মনিটরিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের যেটা কাজে লাগে এটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস বা ইনভেন্টরি কন্ট্রোল, প্রোডাকশন মনিটরিং, কেমিক্যাল টেস্টিং। কেমিক্যাল টেস্টিং এর ক্ষেত্রে যেমন হিউম্যান লাইক কোনো কাজ করার সুযোগ থাকে না, কারণ কেমিক্যাল রিয়েকশনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মনিটর এবং কন্ট্রোল সিস্টেমে আসলে এই ডিসিশন বা এক্সপার্ট সিস্টেমগুলো ব্যবহার করা হয়। নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমরা তো বেসিক আলোচনা করেছি। ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের একটু গ্যাপ ছিল, ভার্চুয়াল রিয়েলিটিটা আমরা একটু খুঁজি। এই যে ভার্চুয়াল রিয়েলিটি, virtual reality is computer simulated reality. Virtual reality is a fast growing area of artificial intelligence that had its origins in efforts to build more natural, realistic, multisensory human computer interface. এটুকু আমরা মনে রাখতে পারি ভার্চুয়াল রিয়েলিটির এক্সাম্পল যেখানে আসবে। এবং এটার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে হয়। এই যে একটা ছবি দেখা যাচ্ছে এখানে, যে ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইসটা উনি ব্যবহার করে ওই অংশটুকুর ল্যান্ডস্কেপিং, আর্কিটেকচারাল ভিউ এবং ওইখানকার এনভায়রনমেন্ট কি সবকিছু সম্বন্ধে উনি একটা আইডিয়া পাচ্ছেন। ইন্টেলিজেন্ট এজেন্ট, intelligent agents are growing in popularity as a way to use artificial intelligence routines in software to help user accomplish many kinds of tasks in e-business and e-commerce. An intelligent agent is a software surrogate for an end user or a process that fulfills a strategic need or activity. আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর একটা বড় কোম্পানি হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট। এটা ব্যবহার করে ইউজাররা তাদের বিজনেসের ইনফরমেশনকে অপটিমাইজ করতে পারবে, বিশেষ করে ই কমার্স এবং ই বিজনেসে, কারণ ম্যানুয়াল বিজনেস দ্বারা ইন্টেলিজেন্ট এজেন্ট ব্যবহার করার কোনো সুযোগ নাই। এখানে আমাদের কতগুলো চ্যাপ্টারের ওই যে আগের মতোই কি টার্মস দেয়া আছে, ওটার পাশে পেজ নাম্বার আর একটা চ্যাপ্টার সামারি আছে। আমরা যেগুলো পড়ছি এগুলোই হাইলাইট করা মেইনলি। ডিসিশন মেকিং সিস্টেম, তারপর আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ওএলএপি, ডাটা মাইনিং, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, এন্টারপ্রাইজ সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই অংশটুকু দেখলে আমাদের হাইলাইটেড হয়ে পুরোটা পড়া হবে। এইটা একটু ভালো করে দেখবো আমরা, ইম্পর্টেন্ট টপিকসগুলো পাশে পেজ নাম্বারও দেওয়া আছে। এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকলে তখন নতুন করে পড়তে আসলে আর আনসিন কিছু মনে হবে না, মনে হবে যে না, এগুলো আমাদের মোটামুটি বেসিকের মধ্যে বা জানা আছে। তাহলে আমরা প্রায় 3টা চ্যাপ্টার দেখার সুযোগ পেলাম, এবং এইটা থেকে রিলেটেড যে কোশ্চেনগুলো হয় এগুলো আগামী ক্লাসে আমরা শুরুতে একটু আলোচনা করব। আপনাদের রিকোয়েস্ট থাকবে যে রিলেটেড কোশ্চেনগুলো আপনারা দেখবেন। আমাদের ওয়েবসাইটে মানে আইসিএবি এর ওয়েবসাইটে অনেক প্রশ্ন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের। সেই প্রশ্নগুলি থেকে এই চ্যাপ্টারগুলোতে যে প্রশ্নগুলি আসছে, ইম্পর্টেন্ট আসছে, এগুলো একটু হাইলাইট করবেন। উত্তর না জানলেও কোনো সমস্যা নাই, আমরা হেল্প করব কিভাবে উত্তর করা যায়, কিভাবে উত্তরগুলি আমরা খুঁজে পাই। বাট আপনাদের একটু দেখে আসতে সুবিধা হবে, আমাকে অনেক প্রশ্ন করতে পারবেন, তখন আমাদের নিজেদের ডেভেলপমেন্টটা ভালো হবে, শেখাটা হবে। তো আমরা আসলে এটা পড়া শেষ করেই কোশ্চেনে যাব। এরপর আমাদের আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, ওইটা শেষ করে আমরা কোশ্চেনে চলে যাব।
তো আজকে টপিকসে যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন তো নিতে পারি, অথবা যেটা আমরা আগে বলেছি যে আমরা কন্টিনিউয়াস করে শেষ করে দিব আর কি। আমাকে কোনো রিলেটেড কোশ্চেন করবেন নাকি আমরা আজকে শেষ করতে চাচ্ছি? মনে হয় শেষ করে জি দিলে স্যার। ভালো। না, তারপর সবার সাথে কথা বলে শেষ করাটাই বেটার। ঠিক আছে তাহলে, জি। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার।
কমন বানায় দিলে